থাম্বনেলস দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমরা পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে চলেছি। তো স্যার আমরা পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার আজকে করছি কেন? আমরা করছি তার কারণ হচ্ছে 2026 সালে পিএসসি ডব্লিউবিপিএসসি নতুন নোটিফিকেশন বের করেছে মিসলেনিয়াস এক্সামের জন্য। তো মিসলেনিয়াস এক্সাম লাস্ট হয়েছে কবে? 2023 এর নোটিফিকেশন অনুযায়ী 2024 সালে হয়েছে। 24-এ প্রিলিমিনারি হয়েছে, 25-এ স্যার মেন্স হয়ে গেছে। সুতরাং যদি আমরা 26-এর জন্য প্রিপারেশন করি তাহলে আজ থেকেই করতে হবে। আর সেখানে হচ্ছে স্যার পিওয়াইকিউ কতটা ইম্পর্টেন্স। পিওয়াইকিউ যদি তুমি না করো তাহলে তুমি বুঝতে পারবে না যে কেমন টাইপের কোশ্চেন দিচ্ছে, কোন লেভেলের কোশ্চেন দিচ্ছে। তো স্যারকে আমি জিজ্ঞেস করবো, স্যার 2023-এর নোটিফিকেশনে 2024-এ যে পরীক্ষাটা হয়েছিল সেই পিলি পরীক্ষায় টোটাল কত নাম্বার ছিল? প্রিলিমিনারি এক্সাম পুরো হয়ে থাকে 200টা মার্কসের এক্সাম থাকে, আর এই 200 মার্ক ডিভাইড থাকে দুটো পার্টে। একটা পার্ট 25 নম্বর থাকে যেখানে থাকে অ্যারিথমেটিক 25টা, এবং 75 নম্বর থাকে যে জিকে জিএস থেকে। সুতরাং বুঝতে পারছি 200-র জন্য 100টা কোশ্চেন, প্রতিটা প্রশ্ন ক্যারি করে 2 মার্কস করে, 2 মার্কস করে ক্যারি করে। স্যার আজকে আমরা কি করছি, স্যার কি করাচ্ছে এবং আমি কি করাচ্ছি সেটা শুনে নাও। জিকে পোর্শন বুঝতে পারছো, জিকে পোর্শন 75%, 75টা কোশ্চেন 2 নাম্বার করে থাকবে, 150 নাম্বার টোটাল আমাদের জিকে জিএস এর পার্ট থেকে। আর বাদ বাকি 25টা কোশ্চেন থাকবে ম্যাথ থেকে 50 নাম্বার, 200 নাম্বারে তার মানে পরীক্ষা হচ্ছে। তো আজকে ক্লাসের মধ্যে স্যার আমরা কি করব? আজকের ক্লাসে আমরা যেটা করতে চলেছি 2024-এর প্রিলিমিনারির শুধুমাত্র জিকে জিএস এর পার্টটুকুনি করব। এবার জিকে জিএস এর পার্ট স্যার সায়েন্স করায়, খুব ভালো জানে সায়েন্স, তোমরা স্যারের থেকে সায়েন্স পড়ো। তো স্যার আপনি কোন কোন সায়েন্সের পার্টটা দেখাচ্ছেন? আজকে আমরা সায়েন্সের থেকে দেখব যে বিগত বছরে যে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে আজকে বিদেশ স্যার যেহেতু নেই তো বিদেশ স্যারের হয়ে পলিটির কোশ্চেনগুলো তোমাদেরকে করাবো। আর বাদ বাকি স্যার আপনি করাবেন কোন কোন সাবজেক্ট একটু বলে দিন। আমি দেখাবো হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর যেই কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো তোমাদের তুলে দেখাবো যে এই কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। সুতরাং শুধু কোশ্চেন আজকে করাবো না, তার সঙ্গে সঙ্গে স্যার আমরা দেখাবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ধরে আগামী দিনে কি আসতে পারে একদম। তো আজকের ক্লাস পিএসসি মিসলেনিয়াস 2026 এর জন্য প্রিপারেশন করছি, পিএসসি লাস্ট ইয়ার 2024 এর পিওয়াইকিউ। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না বলেছে। না বলেছে মানে হচ্ছে এক কথায় যদি এটাকে সিম্পল ভাবে বলতে লাগে, বাংলা থেকে কোন পেইন্টার ছিলেন না। দেখো নামগুলো কি, নন্দলাল বোস, ইয়াস বাংলা থেকে ছিলেন, রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর তিনিও ছিলেন, এবং সুনয়নী দেবী তিনিও ছিলেন। সুতরাং হচ্ছে রাজা রবি বর্মা হয়ে যাবে কারেক্ট আনসার। তিনি হচ্ছেন বাংলা স্কুল অফ আর্ট থেকে ছিলেন না, তার বাড়ি ছিল হচ্ছে কেরালাতে। তিনি হচ্ছেন কেরালার একজন হচ্ছে পেইন্টার, এবং তাকে 1904 সালে লর্ড কার্জন তাকে কাইজারে হিন্দ উপাধি দিয়েছিল, এবং তাকেই বলা হয় ভারতের আধুনিক পেইন্টিং এর জনক বলা হয়। ঠিক আছে, চলো দ্বিতীয় প্রশ্ন দেখবো আজকের। বলছে বই থেকে প্রশ্ন, ভলকা থেকে গঙ্গা এই বইটার রাইটার কে? চারটি অপশন দেখতে পাচ্ছ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাস্কিন বন্ড, জেরম কে জেরম, রাহুল শঙ্কারতায়ন। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এই বইটা ভলগা থেকে গঙ্গা, এই বইটা লিখেছেন হচ্ছে অপশন নাম্বার ডি, রাহুল শঙ্কারতায়ন। ঠিক আছে, কৃত্তায়ন। দেন হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন দেখবো। বলছে যে ভালো প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন, আর সোজা একটা প্রশ্ন। কি বলছে? বলছে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং সাথে জুড়ে দিয়েছে প্রথম ভাইসরয় কে ছিলেন। তো শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, একদম সিম্পল কোয়েশ্চেন, প্রথম ভাইসরয় হয়েছিলেন কে ভারতবর্ষের? মনে করে দেখো 1858 কি হয়, মহাবিদ্রোহের পরবর্তীতে হয় কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয়, এবং হচ্ছে সেইটা ভারতবর্ষের চলে যায় হচ্ছে রানীর কাছে। রানী ভিক্টোরিয়ার কুইন্স প্রোক্লেমেশন বলে একটা আইন আসে, সেই আইনের থ্রুতে গভর্নর জেনারেল এই পদটা বিলুপ্ত করা হয় এবং নতুন একটা পদ আসে, সেইটাকে বলা হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া বলা হয়। তো সেই সময় কে ছিলেন মহাবিদ্রোহের সময়? ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং ছিলেন। তো আনসার হবে লর্ড ক্যানিংই সেই ব্যক্তি যিনি শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা। বলছে 4 নম্বর প্রশ্ন। দেখো বই থেকে প্রশ্ন কিন্তু আসবে, আমি বহুবার বলি আবারও বলছি, যদি মিসলেনিয়াসের প্রিপারেশন তোমরা করছো, বুকস অ্যান্ড অথর এই টপিকটা একটা হট টপিক। এখানে দেখো অলরেডি 4টে কোয়েশ্চেনের মধ্যে 2টো প্রশ্ন বুকস অ্যান্ড অথর্স থেকে চলে এসেছে। কোয়েশ্চেন দেখো, বলছে নিম্নলিখিত বইগুলোর মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা? ফ্রান্স কাফকা তিনি লিখেছেন নিচের কোন বইটা? লিখেছেন তিনি অপশন নাম্বার ডি, দ্য মেটামরফোসিস। এই বইটার মধ্যে তিনি দেখিয়েছেন
দেখিয়েছেন একটা ব্যক্তি কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হয়ে একটা বিরাট বড় মাকড়সায় পরিণত হচ্ছে। তো এটাই তিনি মেটামরফোসিস এই বইটার মধ্যে লিখেছেন এবং দেখিয়েছেন। ঠিক আছে, চলো 5 নম্বর কোয়েশ্চেনটা আমাদের পলিটি থেকে, সুতরাং হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেনটা আমাদের প্রসেনজিৎ স্যার আপনি দেখবেন, প্রসেনজিৎ স্যারের থেকে শুনে নাও। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার। এখানে নাম দেওয়া আছে ভিভি গিরি, দেওয়া আছে ফখরুদ্দিন আলী আহমেদ, দেওয়া আছে জাকির হোসেন, দেওয়া আছে নীলম সঞ্জীব রেড্ডি। প্রত্যেকেই হচ্ছে ভারতের প্রেসিডেন্ট ছিলেন কোনো না কোনো সময়। তো ভারতের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি থাকাকালীন যে ব্যক্তির প্রথম মৃত্যু ঘটেছিল তার নাম হচ্ছে ডক্টর জাকির হোসেন। স্যার কত সালে, না সাল হচ্ছে 1969, 1969 সাল মনে রাখবে। এবং যদি বলে দ্বিতীয়, কোন দ্বিতীয় প্রেসিডেন্ট রাষ্ট্রপতি থাকাকালীন তার মৃত্যু ঘটে, তাহলে তখন হয়ে যাবে ফখরুদ্দিন আলী আহমেদ। ইনি 1977 সালে রাষ্ট্রপতি থাকাকালীন তার মৃত্যু ঘটে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। পরের প্রশ্ন দেওয়া আছে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে। দেখো রক্ত নিয়ে যে কোনো চাকরির পরীক্ষা তুমি ঘাঁটবে, বিগত বছরের যে কোনো পরীক্ষা, সেটা রেল হোক, সেটা এসএসসি হোক, সেটা পিএসসির কোনো পরীক্ষা হোক, ক্লার্কশিপ হোক, পুলিশ হোক, প্রত্যেকটা পরীক্ষায় রক্ত খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বলেছে রক্তকে পরিশোধন করছে কে। দেখো রক্তকে পরিশোধন করছে আমরা জানি বৃক্ক, আমাদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি। এই কিডনি কি করে না, এখানে রক্তের মধ্যে যে সমস্ত ইউরিয়া অ্যামোনিয়া রয়েছে কোষ থেকে ও নিয়ে আসে, সেগুলোকে ও পরিশুদ্ধ করে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। এবং তার সঙ্গে মনে রাখবে অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। পরীক্ষায় দিয়ে দেয় যে মিশ্র গ্রন্থির নাম কি, তাহলে তুমি বলবে অগ্নাশয়। স্যার অন্ত্র লেখা আছে, অন্ত্র মানে এখানে ক্ষুদ্রান্ত বোঝানো হচ্ছে, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রকে আমরা অন্ত্র বলি। তো অন্ত্রের মধ্যে মেইনলি কি হয় না, খাদ্যের শোষণ ঘটে, যে খাদ্যগুলো আমরা খাই সেই খাদ্যের শোষণ ঘটছে, ক্ষুদ্রান্ত থেকে রক্তে চলে যাচ্ছে। স্যার পাকস্থলী, পাকস্থলীর মধ্যে পরীক্ষায় কোশ্চেন দেয় যে এখান থেকে কোন অ্যাসিড খরিত হয়। তোমার মনে রাখতে হবে যে পাকস্থলী থেকে যে অ্যাসিড খরিত হয় তার নাম হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনে রাখবে। চলে আসো নেক্সট কোশ্চেনে, কি দেওয়া আছে দেখো, বলেছে দুটো দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার। দেখো দুটো দেশ, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে বাংলাদেশ। জানি আমরা ভারত থেকে বাংলাদেশ তৈরি হয়েছে না, যখন ভারত স্বাধীন হয় 1947 সাল, তখন ভারত এবং পাকিস্তান দুটো দেশ তৈরি হয়। পরবর্তীকালে 1971 গিয়ে কি তৈরি হয় না, বাংলাদেশ তৈরি হচ্ছে পাকিস্তান থেকে। তো বর্তমানে এই ভারত এবং বাংলাদেশ দুটোরই জাতীয় সঙ্গীত এর রচনাকার হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার ভারতের জাতীয় সঙ্গীত তো আমরা জানি যে জনগণমন, ভারতের জাতীয় সঙ্গীত। তোমরা কমেন্ট বক্সে আমাকে বলবে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকেই, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম কমেন্ট বক্সের মধ্যে লিখবে। দেখো এই সমস্ত টপিক প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং তুমি যদি 2026-এ পিএসসি মিসলেনিয়াস দেওয়ার কথা ভাবো এবং ভাবছো স্যার কোথা থেকে পড়াশোনা করব, তাহলে তোমার জন্য আমরা নিয়ে চলে এসেছি পিএসসি মিসলেনিয়াস ব্যাচ। এই ব্যাচের মধ্যে যে কটা সাবজেক্ট প্রিলিমিনারিতে পরীক্ষা হবে, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডাম তোমাকে পড়াবেন। যেমন স্ট্যাটিক জিকের ক্ষেত্রে আমাদের রঞ্জিত স্যার রয়েছেন, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে রঞ্জিত স্যার রয়েছেন, আমাদের পলিটির ক্ষেত্রে বিদেশ স্যার করাচ্ছেন। এখানে আমি জাস্ট কোশ্চেন করাচ্ছি, কিন্তু কোর্সের মধ্যে তোমাকে বিদেশ স্যার পড়াবেন। সায়েন্সের ক্ষেত্রে আমি রয়েছি, ইতিহাস ভূগোলের ক্ষেত্রে ম্যাডাম পড়াবেন, অতসী ম্যাডাম তোমাদেরকে পড়াবেন, এবং তার সঙ্গে আমাদের অ্যারিথমেটিকের ক্ষেত্রে সুজন স্যার পড়াবেন। তো এতগুলো স্যার ম্যাডাম তোমাকে পড়াবেন পিএসসি মিসলেনিয়াস ব্যাচের মধ্যে। তো তুমি যুক্ত হয়ে যাও, এখানে সবেমাত্র কোর্স শুরু হয়েছে, ক্লাস একটা দুটো হয়েছে, তুমি এখান থেকে পুরো ডিটেলসে প্রথম থেকে ক্লাস করতে পারবে। আরও বিস্তারিত জানার জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বার তুমি দেখতে পাবে স্ক্রিনে, তুমি কল করে নেবে। এছাড়াও তুমি যদি ভাবো স্যার আমি এসএসসি জিডি ব্যাচে ভর্তি হব, 2027-এ যারা পরীক্ষা দেবে এসএসসি জিডি, তাদের জন্য কিন্তু আমাদের ভর্তি চলছে এসএসসি জিডি ব্যাচ। ডেডিকেটেডভাবে এসএসসি জিডির প্রিপারেশন যারা করছো, দেশের হয়ে কাজ করতে চাইছো, স্যার আমরা সিআরপিএফ, স্যার আমরা বিএসএফ, স্যার আমরা আসাম রাইফেলসে চাকরি করতে চাই, তাহলে পারে তুমি কিন্তু এসএসসি জিডি ব্যাচে যুক্ত হবে। প্রচুর ছেলেপেলে কিন্তু এখানে চাকরি পেয়েছে, তোমরাও চেষ্টা করলে 6 মাস 8 মাস খেটে চাকরি পেতে পারো। এছাড়াও দেখো বিভিন্ন ডেডিকেটেড ব্যাচ আমাদের রয়েছে। এসএসসির জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, আমাদের পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন ব্যাচ, বা রেলওয়ের জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, বা সাবজেক্ট ওয়াইজ ব্যাচও কিন্তু রয়েছে। প্রত্যেকটা ব্যাচে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তুমি ওখানে পিডিএফ পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, একেবারে বেসিক থেকে ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু পড়ান। প্রত্যেকেই হচ্ছে অভিজ্ঞ স্যার ম্যাডাম, প্রত্যেকেই চাকরির পরীক্ষা ক্র্যাক করে তোমাদেরকে পড়াচ্ছেন। তো অবশ্যই তোমরা যে ব্যাচে যুক্ত হতে চাও সেখানে যুক্ত হতে পারো। ইগো স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। আর বাদবাকি জানতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের টেকনিক্যাল টিম তোমাকে সাহায্য করবে। চলে আসবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, এটা আমাদের রঞ্জিত স্যার করাবেন। তো রঞ্জিত স্যারকে আমি ডাকবো। রঞ্জিত স্যার আপনি পরের কোশ্চেনটা করান। চলো কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে যে আই হ্যাভ আ ড্রিম উক্তিটি নিম্নলিখিত কে করেছেন, যিনি নাগরিক অধিকার আন্দোলনের নেতা ছিলেন। তিনি হচ্ছেন অপশন নাম্বার বি মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি করেছিলেন এই উক্তিটি। ঠিক আছে, পরীক্ষার হলে অনেকেই নেলসন ম্যান্ডেলা ভাবছিলে, কিন্তু নয়, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। এখানে নেলসন ম্যান্ডেলা যখন অপশনে রয়েছে তখন একটা বলতেই হয়, নেলসন ম্যান্ডেলা হচ্ছেন দক্ষিণ
আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় নন ইন্ডিয়ান যিনি ভারতরত্ন পেয়েছেন বা ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছেন হচ্ছে প্রথম এই দ্বিতীয় ব্যক্তি যিনি নেলসন ম্যান্ডেলা পেয়েছেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে যে এখানে চারটে অপশন দেওয়া আছে, খাইবার, বোলান, গোমাল এবং হচ্ছে গোমুখ। বলছে এদের মধ্যে কোনটা অমিল সেটি কি খুঁজে বের করো। অমিল বা সম শ্রেণীভুক্ত নয় বলেছে। তো দেখবে খাইবার, বোলান, গোমাল এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা মাউন্টেন পাস বা গিরিখাত। এগুলো শুধুমাত্র গোমুখ হচ্ছে গিরিখাত নয়, এটা হচ্ছে একটা গ্লেশিয়ার। এখান থেকেই সৃষ্টি হচ্ছে অসংখ্য নদী এবং হচ্ছে গঙ্গা নদীর মুখ মানে যে ভাগীরথী, যেটা ভাগীরথী এখান থেকেই উৎপত্তি হচ্ছে অপশন নাম্বার ডি থেকে। তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, যেহেতু বলেছে নয় কোনটা। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন দেখবো। আচ্ছা, এই প্রশ্নটি হচ্ছে প্রসেনজিৎ স্যারের প্রশ্ন, তো প্রসেনজিৎ স্যার আসছেন স্ক্রিনে, তিনি বোঝাবেন। একদম নেক্সট কোশ্চেন চলে আসো। বলেছে জৈব বিপর্যয়ের একটি উদাহরণ কি। জৈব বিপর্যয়ের এক্সাম্পল জানতে চেয়েছে। বায়োলজিক্যাল বিপর্যয় কোনটা। বলেছে 1984 ভোপাল যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল সেটা, নাকি 2004 যে সুনামি হয়েছিল সেটা, নাকি 2009 আয়লা ঝড় যেটা এসেছিল তাকে বলছি আমরা, নাকি 2020 কোভিড যে ভাইরাস এসেছিল সেটাকে বলছি আমরা। দেখো এখানে আমরা বুঝতেই পাচ্ছি যে 2020 যে কোভিড ভাইরাস এসেছিল, করোনা ভাইরাস, সেটাকে আমরা জৈব বিপর্যয় বলে থাকি। বাদ বাকিগুলো দেখো, এই যে ভোপাল গ্যাস দুর্ঘটনা রয়েছে এটা একটা রাসায়নিক ঘটনা, রাসায়নিক বিপর্যয় আমরা বলবো। যদি পরীক্ষায় দেয় যে রাসায়নিক বিপর্যয় কোনটা, তাহলে বলবে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা। কত সালে ঘটেছিল এটাও পরীক্ষায় দিয়েছে যে 1984 সালে। স্যার এখান থেকে কোন গ্যাসটা নির্গত হয়েছিল সেটাও কিন্তু পরীক্ষায় দেয়। তো বলবে মিক মানে কি, মিথাইল আইসোসায়ানাইটের নামটা পড়ে রাখবে। আর বাদ বাকি যে দুটো অপশন রয়েছে সুনামি এবং আয়লা, এটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ছে, এটাও তোমরা মনে রাখবে। এটা হচ্ছে বাবা প্রাকৃতিক বিপর্যয়। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা রঞ্জিত স্যারের প্রশ্ন, রঞ্জিত স্যার এসে তোমাদের করাচ্ছেন। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো। বলছে যে হলদিয়া বন্দর, পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। হলদিয়া বন্দর যেটা হচ্ছে কোন নদী, হলদি নদী অবশ্যই হবে। দেখো হলদি নদী চারটেতে রয়েছে, তো অপশন কি হবে, হুগলি নদী হবে, রূপনারায়ণ হবে, কেলেঘাই হবে, শিলাবতী হবে। আনসার ইজ অপশন নাম্বার বি এ হবে, অপশন নাম্বার এ হুগলি নদী এবং হচ্ছে হলদি নদীর সঙ্গমস্থলে অবস্থান হচ্ছে তোমার হলদিয়া বন্দর। ঠিক আছে, এবারে হলদিয়া বন্দর দুটো কারণের জন্য বা দুখানা ইন্ডাস্ট্রির জন্য খুব বেশি বিখ্যাত। এক তো হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের পেট্রো রসায়ন কারখানা রয়েছে হলদিয়াতে, এবং পেট্রো রসায়ন কারখানা রয়েছে সাথে এখানে হচ্ছে পশ্চিমবঙ্গের তৈল শোধনা কেন্দ্র রয়েছে এই হলদিয়া বন্দরে। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, কমেন্টে অবশ্যই জানাবে যারা যারা রয়েছে এই হলদিয়া বন্দর কোন জেলাতে পড়ে, কোন জেলাতে পড়ে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা নাকি উত্তর 24 পরগনা, কোন জেলাতে পড়ে হচ্ছে তোমার এই হলদিয়া বন্দরটা। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে যে আচ্ছা, এই কোয়েশ্চেনটা হচ্ছে পলিটির প্রশ্ন, তো স্যারের কোয়েশ্চেন। দেখো কোশ্চেনে কি বলেছে নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন, মানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেছিলেন সবচেয়ে বেশি, কার্যকাল সবচেয়ে বেশি কার ছিল। উত্তর তোমরা বুঝতেই পারছো যে অপশন নাম্বার সি জওহরলাল নেহেরু হয়ে যাবে। ইনি কত বছর ধরে ছিলেন, ভারত যবে স্বাধীন হয় 1947 থেকে শুরু করে 1964 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন, প্রায় 16 বছর 350 দিন। এবং তারপরেই ইন্দিরা গান্ধীর কার্যকাল চলে আসে। ইনি প্রায় 15 বছর 284 দিন হচ্ছে প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন। এবং তারপরে যদি বলো মনমোহন সিং 10 বছর ছিলেন, 10 বছর রাজত্ব করেছিলেন, 10 বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন। রাজীব গান্ধী হচ্ছে 5 বছর। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন হচ্ছে স্যারের কোশ্চেন, আমি স্যারকে মাইক দিয়ে দেবো। চলো 13 নম্বর প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে যে আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তিটি নিম্নলিখিত চারজনের মধ্যে কে করেছেন। উত্তর হবে, প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে অপশন নাম্বার বি নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান বোনাপার্ট তিনি হচ্ছে ফ্রান্সের রাজা ছিলেন। তার সম্পর্কে দুটো আইল্যান্ড মনে রাখবে। তার জন্ম হয়েছিল ফ্রান্সের ভূমধ্যসাগরের তীরে কর্সিকা আইল্যান্ডের মধ্যে। কি নাম বললাম, কর্সিকা আইল্যান্ডে তার জন্ম হয়েছে এবং হচ্ছে তার মৃত্যু হয়েছে হচ্ছে সেন্ট হেলেনাতে মৃত্যু হয়েছে। এই দুটো দ্বীপের নাম মনে রাখবে, সেন্ট হেলেনা এই দ্বীপে হচ্ছে তার জন্ম হয়েছে।
সেন্ট হেলেনাতে তার মৃত্যু হয়েছে আর কর্সিকাতে তার জন্ম হয়েছে। কর্সিকা ভূমধ্যসাগরে অবস্থিত, সেন্ট হেলেনা ব্রিটিশদের দ্বারা অধীনে থাকা একটা ছোট্ট আইল্যান্ড যেটা আটলান্টিক মহাসাগরে অবস্থান, এবং নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের রাজা ছিলেন তার সময়ে ওয়াটারলুর যুদ্ধ এইটা মনে রাখবে, এটা হয়েছিল 1815 সালে, 1815 সালে হয়েছিল। এবং হিটলার তো জানোই তোমরা, জার্মানির তিনি হচ্ছেন একজন ডিক্টেটর ছিলেন। বেনিটো মুসোলিনি তিনি ইটালির ছিলেন, ইটালির হচ্ছে তোমার একজন নেতা ছিলেন। এবং অটোবান বিসমার্ক তিনি হচ্ছেন জার্মানিকে ইউনিফিকেশন করেছিলেন, ঠিক আছে। তো অটোবান বিসমার্ক হচ্ছেন জার্মানির ছিলেন। এইটা হচ্ছে তুমি এই সমস্ত পয়েন্ট কিন্তু অবশ্যই মনে রাখবে, যেখান থেকে ইচ্ছা প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে বসতে পারে, ঠিক আছে। যেমন দেখো পরের প্রশ্নটি কি বলছে। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে স্যারের কোশ্চেন। দেখো কোশ্চেন কি বলেছে, বলেছে নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়। উভচর মানে হচ্ছে এখানে যে জলেও থাকতে পারে স্থলেও থাকতে পারে, তো স্থলে এবং জলে যারা থাকে তাদেরকে আমরা উভচর বলে থাকি। তো এখানে জলে এবং স্থলে থাকতে পারে না মানে উভচর নয় কোনটা। দেখো নিউট, স্যালামান্ডার এবং ব্যাং এই তিনটেই কিন্তু উভচর গোষ্ঠীর প্রাণী, কিন্তু কুমির হচ্ছে সরীসৃপ বা রেপ্টিলিয়া পর্বের প্রাণী। এ হচ্ছে সরীসৃপ বা রেপ্টিলিয়া পর্বের প্রাণী, এটা তোমরা মনে রাখবে। এবং এখানে আরেকটা জিনিস পরীক্ষায় দেয় যে স্তন্যপায়ীদের আমাদের যে হার্ট, স্তন্যপায়ী প্রাণীদের যে হৃৎপিণ্ড তার মধ্যে 4টে প্রকোষ্ঠ থাকে, আর সরীসৃপদের ক্ষেত্রে কিন্তু 3টে প্রকোষ্ঠ থাকে। সরীসৃপ উভচর দুটো ক্ষেত্রেই 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই কুমির। এই কুমির হচ্ছে সরীসৃপ হওয়া সত্ত্বেও এর হচ্ছে 4 প্রকোষ্ঠযুক্ত কিন্তু হৃৎপিণ্ড পাওয়া যায়, এটা তোমরা মনে রাখবে, পরীক্ষা অনেকবার দিয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের স্যারের কোশ্চেন। চলো পরবর্তী প্রশ্ন 15 নাম্বার কোয়েশ্চেন, বাদ সম্পর্কিত প্রশ্ন। স্ট্যাটিকও ধরতে পারো, জিওগ্রাফিও ধরতে পারো। এই প্রশ্নর এই যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে যখন আমরা পড়ি ডেলি লাইভে সকাল 9:15 থেকে ইও স্টাডির আরেকটা যে সেকেন্ড চ্যানেল রয়েছে আমাদের, লিঙ্ক আমি দিয়ে দেবো এখানটাতে, সেটা হচ্ছে ইও স্টাডি ডব্লিউবি অল এক্সাম। সেখানে কিন্তু এগুলো আমি বারে বারে তোমাদের পড়িয়েছি এবং আদার স্ট্যাটিকও পড়িয়েছি, কোর্সেও পড়িয়েছি। কোয়েশ্চেনটা বলছে সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, মানে কোন নদীর ওপরে অবস্থিত। তো উত্তরটা হয়ে যাবে সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর তীরে অবস্থিত এবং এটা গুজরাটে পড়ে। কোথায় পড়ে? গুজরাটে পড়ে। গুজরাটে পড়ে হচ্ছে নর্মদা নদীর উপরে। এবং এখানেই তোমার স্ট্যাচু অফ ইউনিটি, যেটা হচ্ছে বিশ্বের উচ্চতম স্ট্যাচু, 182 মিটার উচ্চতা বিশিষ্ট স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি এখানেই অবস্থিত। জায়গাটা হচ্ছে কেভাদিয়া ডিস্ট্রিক্ট। কেভাদিয়া জিজ্ঞাসা করেছিল তাই বলতে হচ্ছে কেভাডিয়া ডিস্ট্রিক্টে পড়ে, ঠিক আছে। আচ্ছা, বেশ ভালো কথা। চলো, ব্রহ্মপুত্র থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। ব্রহ্মপুত্র হচ্ছে তোমার ইয়ারলুং সাংপো নামে তিব্বতে কি নামে পরিচিত জিজ্ঞাসা করবে। ইয়ারলুং সাংপো যখন অরুণাচল প্রদেশে ঢুকে যায় তখন এটাকে দিহং বলা হয়। তারপরে পুরো আসাম ভ্যালিতে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়, তারপরে যমুনা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে যায়। তো এক একটা দেশে এক এক ধরনের নামে পরিচিত ব্রহ্মপুত্র নদ। তারপরে তোরসা এবং তিস্তা দুটোই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের নদী। উত্তরবঙ্গের নদী হচ্ছে তিস্তা এবং তোরসা। তিস্তা নদী সৃষ্টি হয়েছে সিকিম থেকে, জেমু হিমবাহ থেকে, হিমবাহ। এবং তোমাদের এটা কমেন্টে অবশ্যই জানিও এই তোরসা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য দিলাম আমি। কোয়েশ্চেনটা অবশ্যই জানাবে, কিন্তু অবশ্যই জানাবে। পরবর্তী 16 বলছে প্রথম সংবাদপত্র কোনটা। জাস্ট কিছুদিন আগে এই যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি না আমি তোমাদের 6.0-তে পুলিশ ব্যাচে, এগুলোতে আমি কিন্তু তোমাদের করিয়েছি সুপারলেটিভ ইন্ডিয়া, ফার্স্ট ইন ইন্ডিয়া। মনে করো তো ওই টপিকগুলো যখন পড়াচ্ছিলাম তোমরা জিজ্ঞাসা করছিলে স্যার এগুলো পরীক্ষায় আসে, এই যে দেখো এসেছে কি আসেনি। এই যে পরীক্ষায় এই জিনিসগুলো আমি তোমাদের পড়িয়েছিলাম, ঠিক আছে। বলছে এখানে প্রথম সংবাদপত্র কোনটা, সোজা প্রশ্ন। প্রথম সংবাদপত্র ভারতের ইতিহাসে বেঙ্গল গেজেট। 1780 সালে এটা পাবলিশ হয়েছিল সবার প্রথম। জিজ্ঞাসা করবে সম্পাদককে, উত্তর বলবে জেমস অগাস্টাস হিকি সাহেব। জেমস অগাস্টাস হিকি সাহেব, ঠিক আছে। অপশন নাম্বার সি তে বলছে মিরাতুল আকবর। এটা হচ্ছে পাবলিশ করেছিল রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয়, রাজা রামমোহন রায়, তার হচ্ছে মিরাতুল আকবর এইটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে বাংলা ভাষায় প্রথম কোনটা সংবাদপত্র, সেটা হচ্ছে দিগদর্শন। দিগদর্শন হচ্ছে বাংলা ভাষায় প্রথম 1818 সালে এটা বাংলা ভাষায় প্রথম পত্রিকা প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। চলো তারপরে
নেক্সট 17 নম্বর প্রশ্ন বলছে ভারতের পিটসবার্গ বলা হয় নিম্নলিখিত কোনটিকে? ভারতের পিটসবার্গ বলা হয় হচ্ছে জামশেদপুর শহরটিকে, যেটি হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, এবং টিসকো এখানে অবস্থান হচ্ছে, টিসকো হচ্ছে এখানে অবস্থান। পরীক্ষায় জিজ্ঞাসা করবে টিসকো একটা ইস্পাত কারখানা, যেটা ভারতবর্ষের একটা বেসরকারি কারখানা, যেটি স্থাপিত হয়েছিল 1907 সালে বঙ্গভঙ্গের পটভূমিতে স্থাপিত হয়েছিল। স্বদেশী যে আন্দোলন চলছিল তখন হচ্ছে স্বদেশীভাবে বেসরকারিভাবে 1907 সালে এই জামশেদপুরে টিসকো স্থাপিত হয়েছিল, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, সুবর্ণরেখা নদীর তীরে। এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে যে জামশেদপুরেই কিনান স্টেডিয়াম অবস্থান করছে, কিনান স্টেডিয়াম অবস্থান করছে। প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখবে, বা বহুবার ঘেটেছি, তার জন্যই বলছি যে এই কোশ্চেনগুলো আসে। কিভাবে বলছি? এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এই প্রশ্নগুলো এসেছে, আবার আসবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। আর ভারতবর্ষে যদি বলা হয় যে ভারতবর্ষের হচ্ছে কি বলে খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকা কোনটা, সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। এটা হচ্ছে খনিজ সমৃদ্ধ সব থেকে বেশি রয়েছে এই জায়গাতে, ছোটনাগপুর মালভূমিতে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 18 নম্বর, ভারতের মহাকাশ কর্মসূচির জনককে? কতবার পড়িয়েছে, কতবার পড়িয়েছে তোমাদের, এবং ডিটেলসে পড়িয়েছি যে ভারতীয় মহাকাশ কর্মসূচি যার হাত দিয়ে শুরু হয়েছিল তার নাম বিক্রম সারাভাই। মনে করে দেখো 1963 সালে ভারতের প্রথম রকেট উড়েছিল, 1963-তে থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন। সেখান থেকে কোথায় না, থুম্বা থেকে। থুম্বা কোথায় পড়ে? থুম্বা পড়ে হচ্ছে কেরালাতে পড়ে। অপশনে যদি থুম্বা না থাকে অবশ্যই তিরুবনন্তপুরম থাকবে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। থুম্বার কাছ থেকে 1963 সালে প্রথম রকেট উড়েছিল এই বিক্রম সারাভাইয়ের হাত ধরে। সেই জন্য বলা হয় বিক্রম সারাভাই হচ্ছে মহাকাশ গবেষণার জনক, ঠিক আছে? এবং তার জন্যই 1969 সালে ইসরো স্থাপন হয়েছে। ইসরো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো তার হাত ধরেই স্থাপিত হয়েছে, এবং তিনি হচ্ছেন ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন। ইসরোর হেডকোয়ার্টার জিজ্ঞাসা করলে বলবে অবশ্যই তোমরা জানো বেঙ্গালুরু। আর ইসরোর রকেট লঞ্চিং সাইটটা কোথায় রয়েছে? সেটা রয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে রয়েছে, ঠিক আছে? আর শ্রীহরিকোটা হচ্ছে কার নামে? না, সতীশ ধাবান নামে পরিচিত, সতীশ ধাবান স্পেস সেন্টার, সেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। আর হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে, মনে রাখবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। 19 নাম্বার কোয়েশ্চেন, ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটা? পড়িয়েছি তোমাদের আমি যখন অ্যাওয়ার্ড পড়াচ্ছিলাম। অ্যাওয়ার্ড আমি পড়িয়েছি ইন্টারন্যাশনাল পুরস্কার এবং জাতীয় পুরস্কার, মানে আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার ভাগে ভাগে যখন পড়াচ্ছিলাম তখন তোমাদের পড়িয়েছিলাম যে ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র, এরপরে আসে মহাবীর চক্র, তারপরে আসে হচ্ছে বীর চক্র। তার মানে 1 নম্বরে সর্বোচ্চ পুরস্কার পরমবীর, 2 নম্বরে আসে মহাবীর, 3 নম্বরে আসে বীর চক্র, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি কেউ কোনো হচ্ছে ভারতীয় সেনা প্রাণ দেন, বা তিনি হচ্ছেন প্রাণ বিসর্জন দিয়েছেন, বা মনে করে এমন কোনো অনবদ্য কাজ করেছেন দেশকে বাঁচানোর জন্য, তখন তার বীরত্বের উপরে বিচার করে 1, 2, 3 এই ধরনের পুরস্কারগুলো দেওয়া হবে। সুতরাং এগুলো হচ্ছে একটা সামরিক পুরস্কার, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বলা হয়। আর অশোক চক্র হচ্ছে শান্তিকালীন পরিস্থিতিতে অশোক চক্র দেয়া হয়, এটাও একটা গ্যালেন্ট্রি পুরস্কার, ঠিক আছে? আর এই বছর 2026 সালে অশোক চক্র দেয়া হয়েছে কাকে? অশোক চক্র দেয়া হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আমি পড়িয়েছি 2026 সালের 77তম আমাদের যে হচ্ছে তোমার প্রজাতন্ত্র দিবস গেছে, সেখানে দ্রৌপদী মুর্মু দিয়েছেন হচ্ছে শুভাংশু শুক্লাকে। কাকে? না, শুভাংশু শুক্লাকে দেয়া হয়েছে এই বছর এই পুরস্কারটা, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন, ইতিহাস থেকে প্রশ্ন, জেনেই গেছো প্রশ্নটা একেবারেই সোজা। পরিষ্কার ভাষায় হুন আক্রমণ কে ঠেকিয়েছিল? যাকে ভারতের রক্ষাকারী বলা হয় বা প্রোটেক্টর অফ ইন্ডিয়া বলা হয়, সেটা হচ্ছে স্কন্দগুপ্ত, গুপ্ত বংশীয় রাজা তিনি। কনিষ্ক থেকে প্রশ্ন আসবে, দ্বিতীয় অশোক বলা হয়। চতুর্থ বৌদ্ধ সংহতি তার সময় হয়েছিল, তিনি 78 খ্রিস্টাব্দে সিইতে সিংহাসনে বসেছেন এবং শাকা এরা চালু করেছে, শাকা এরা বা শকাব্দ চালু করেছেন, ঠিক আছে? আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। রান অফ কচ্ছ এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? রন অফ কচ্ছ বা কচ্ছের রন কোথায় অবস্থান করছে? সিম্পল কোশ্চেন, এর থেকে আর সোজা প্রশ্ন হতে পারে? গুজরাট টিক করো, পরের কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? পরের কোশ্চেন কি বলছে? ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছে? ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়েছে হচ্ছে শ্রীরামপুরে স্থাপিত হয়েছে ভারতের প্রথম কাগজের কল, যা হয়েছে পশ্চিমবঙ্গে, মানে তখন বাংলাতেই হয়েছিল ব্রিটিশ আমলে। নেক্সট কোশ্চেন হচ্ছে সায়েন্সের প্রশ্ন, এটা স্যারের প্রশ্ন, স্যার বলছেন। দেখো সায়েন্স থেকে আসা প্রশ্ন বলেছে নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ আবিষ্কার করেছিলেন?
দেখো তড়িৎ দু রকমের হয়, ইলেকট্রিক কারেন্ট দু প্রকারের হয়, একটা এসি একটা ডিসি। স্যার এসি মানে কি ঘরের এসি? না, এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, যেগুলো আমাদের এই যে ফ্রিজ এসি টিভি চলছে সেগুলো হচ্ছে অল্টারনেটিং কারেন্টে চলছে। আর একটা হচ্ছে ডিসি ডাইরেক্ট কারেন্ট, সমপ্রবাহ বলা হয়। আমাদের যে কম্পিউটার রয়েছে, আমাদের যে মোবাইল রয়েছে, সেগুলো কিন্তু ডিসিতে চলে, মনে রাখবে। তো এখানে বলেছে যে কি ধরনের তড়িৎ আবিষ্কার করেছিলেন নিকোলা টেসলা। তিনি আবিষ্কার করেছিলেন, মনে রাখবে, এসি। এসি মানে অল্টারনেটিং কারেন্ট তিনি তৈরি করেছিলেন। এটা এসি মানে ভাববেন আমাদের বাড়ি ঘরের এসি, মানে অল্টারনেটিং কারেন্টকে বোঝানো হচ্ছে। আর যদি বলে ডিসি কে তৈরি করেছিলেন বা কে আবিষ্কার করেছিলেন, তখন কিন্তু উত্তর হয়ে যাবে টমাস আলফা এডিসন। এনার নামটাও পড়ে রাখবে, টমাস আলফা এডিসন হচ্ছে ডিসি ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহের আবিষ্কারক টমাস আলফা এডিসন। এই ব্যক্তিটি আর একটা কাজের জন্য বিখ্যাত, খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার তিনি করেছিলেন, বৈদ্যুতিক বাল্ব। এই বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা হচ্ছে টমাস আলফা এডিসন, আমরা জানি। তো পড়ে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবে আধান। এই এসি ডিসি এগুলো ইলেকট্রিক কারেন্ট ফ্লো করতে গেলে আধানের প্রয়োজন হয়। তো আধানের আবিষ্কারকের নাম কি না, সেটাও তোমরা পড়ে রাখবে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হচ্ছে আমাদের তড়িৎ আধানের আবিষ্কারক, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। চলে আসবো নেক্সট কোশ্চেনে। পরের কোশ্চেন দেওয়া আছে, দেখো, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানে দুটো ভিন্ন বিষয় নোবেল পান, দুটো ভিন্ন বিষয় নোবেল পেয়েছেন, এরকম একজন মহিলা বিজ্ঞানীর নাম জানতে চেয়েছে। খুব ইম্পর্টেন্ট নাম। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, স্যার মেরি কুরি। স্যার মানে কি বিষয়ে তিনি নোবেল পেয়েছেন? একবার তিনি ফিজিক্সে নোবেল পেয়েছেন, একবার তিনি কেমিস্ট্রিতে নোবেল পেয়েছেন, পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন 1903-এ। 1903-এ তিনি তেজস্ক্রিয়তা সম্পর্কে, তেজস্ক্রিয় যে বিকিরণ এগুলো আবিষ্কার করেছিলেন। তিনি তার স্বামী মেরি কুরি, তার স্বামী পিয়ের কুরির সঙ্গে 1903-এ ফিজিক্সে নোবেল পেয়েছিলেন। আর একবার তিনি নোবেল পেয়েছিলেন 1911-তে গিয়ে। 1911-তে তিনি আবিষ্কার করেছিলেন, তার আগে 1908-এ তিনি আবিষ্কার করেছিলেন যে রেডিয়াম এবং পোলোনিয়াম দুটো তেজস্ক্রিয় পদার্থ। এই রেডিয়াম আবিষ্কারের জন্য 1911-তে গিয়ে তিনি আর একবার নোবেল পান। তো ইনি হচ্ছেন একমাত্র বিজ্ঞানী যিনি ফিজিক্সে প্লাস কেমিস্ট্রি দুটো সাবজেক্টে নোবেল পেয়েছেন, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন বলেছে এখানে স্যারের প্রশ্ন, স্যার আপনি আসুন। চলো 25 নম্বর কোয়েশ্চেন 25 বলছে আজীবিকা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? আজীবিকা সম্প্রদায় হচ্ছে তোমার 16 শতাব্দীতে, 16 শতকে 16 সেঞ্চুরিতে কি হয়েছিল, 16 সেঞ্চুরি BCE তে তোমার বেশ কিছু নতুন নতুন ধর্মের উদ্ভাবন হয়েছিল, যেমন জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, তার মধ্যে আরেকটা ধর্ম ছিল হচ্ছে আজীবিকা সম্প্রদায়। আর এই আজীবিকা সম্প্রদায়ের হচ্ছে তোমার যে প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে মাক্কালি গোসালা বা গোসালা মাক্কালি পুত্ত। এবং তোমরা জানো, অনেকে যারা জানো না তাদেরকে বলে রাখি, এই আজীবিকা সম্প্রদায়কে ফলো করতেন একজন বিশিষ্ট রাজা, রাজার নাম হচ্ছে বিন্দুসার। বিন্দুসার কে না, বিন্দুসার হচ্ছে মৌর্য বংশীয় রাজা বা মৌর্য বংশের শেষ রাজা, মৌর্য বংশের দ্বিতীয় রাজা সম্রাট অশোকের পিতা। তিনি হচ্ছেন আজীবিকা সম্প্রদায়কে ফলো করতেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে স্ট্যাটিক জিকের প্রশ্ন, বুকস অ্যান্ড অথর্স থেকে। বলেছিলাম বুকস অ্যান্ড অথর্স থেকে কোয়েশ্চেন আসে, একেবারে নেগলেক্ট করা যাবে না এই টপিকটা। বলছে হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত কে? কোন রাইটার জিজ্ঞাসা করেছে। তো হ্যারি পটার লিখেছেন হচ্ছে অপশন নাম্বার বি, জে.কে. রাউলিং। জে.কে. রাউলিং হ্যারি পটার লিখেছে। আর হ্যারি পটারে যে তোমার হচ্ছে মিউজিক স্কুলটা দেখানো হচ্ছিল সেটা হচ্ছে হগওয়ার্টস স্কুল ছিল। পড়বে, পরীক্ষায় আসবে হগওয়ার্টস স্কুল। এবং হ্যারি পটারের যে ভিলেন ছিল জিজ্ঞাসা করবে, বলবে হ্যারি পটারের ভিলেনের নাম হচ্ছে ভলডেমার্ট। কি নাম বললাম? ভলডেমার্ট, ঠিক আছে। এবং এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে যে দ্য জঙ্গল বুক, জঙ্গল বুক এটাও খুব বিখ্যাত একটা বই, জঙ্গল বুক, যেটা হচ্ছে তোমরা চেনো, মোগলি সে হচ্ছে বাগিরা, মোগলিকে গল্পটা আছে না, সেটা হচ্ছে ভারতীয় গল্পের মধ্যে একটা। তো এটা লিখেছেন হচ্ছে ভারতীয় নয়, একজন ব্রিটিশ রাইটার, ব্রিটিশ ইন্ডিয়ান রাইটার, তার নাম হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। কি নাম? রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং, ঠিক আছে। তো রুডিয়ার্ড কিপলিং হচ্ছে জঙ্গল বুকের রাইটার। পরবর্তী প্রশ্ন বলছে, আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে স্যারের কোশ্চেন, তো স্যারকে ডেকে নেবো। দেখো তোমাদের জানিয়ে দিই যে সায়েন্স থেকে মোটামুটি 75টা কোশ্চেনের মধ্যে 15টা-16টা হচ্ছে সায়েন্স থেকে থাকবে, বাদ বাকি পলিটি থেকে রয়েছে আমাদের 4-5টা প্রশ্ন। মানে আমার ভাগে পড়েছে 75টার মধ্যে 20টা-22টা প্রশ্ন, আর রঞ্জিত স্যারের ভাগে বাদ বাকি 50-51খানা প্রশ্ন পড়েছে। স্যারের পাল্লা ভারী, চলো ঠিক আছে, কিছু করার নেই। আমার কোশ্চেনগুলো আমি করাবো, স্যারের কোশ্চেনগুলো স্যার করাবে, ঠিক আছে। তো কোশ্চেন বলেছে এখানে, কোষের নিম্নলিখিত অংশগুলোর মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরেই পাওয়া যায়? তো উদ্ভিদ কোষের ভেতরে পাওয়া যাচ্ছে, প্রাণী কোষে পাওয়া যাচ্ছে না। কোন কোষীয় অঙ্গাণুটা এখানে হয়ে যাবে? নিউক্লিয়াস,
উদ্ভিদ কোষেও পাওয়া যায়, প্রাণী কোষেও পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষেও পাওয়া যায়, প্রাণী কোষেও পাওয়া যায়। গোলগি বডি, গোলগি অ্যাপারেটাস উদ্ভিদ কোষেও পাওয়া যায়, প্রাণী কোষেও পাওয়া যায়। কিন্তু কিন্তু অপশন নাম্বার ডি যে প্লাস্টিড দেওয়া আছে, এই প্লাস্টিডটা শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়। এই প্লাস্টিড মনে রাখবে 3 প্রকারের হয়। একটা স্যার ক্লোরোপ্লাস্টিড, যার জন্য উদ্ভিদদের সবুজ পাতা, সবুজ কাণ্ড, সবুজ রঙের কোনো জিনিসপত্র তৈরি হলেই ভাববে সেটা ক্লোরোপ্লাস্টিড। আরেকটা রয়েছে ক্রোমোপ্লাস্টিড, এটা হচ্ছে রঙিন প্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড কি বাবা? রঙিন প্লাস্টিড, উদ্ভিদদের ফুলের রং, হ্যাঁ ফলের রং, এগুলো তৈরি করতে সাহায্য করছে ক্রোমোপ্লাস্টিড। এবং আরেকটা পরে রাখবে লিউকোপ্লাস্টিড, এটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, খাদ্যকে সঞ্চয় করতে কাজে লাগছে লিউকোপ্লাস্টিড। নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো বলেছে নিম্নলিখিত রোগগুলোর মধ্যে কোনটি জলবাহিত রোগ? জলের মাধ্যমে রোগটা কি হচ্ছে, এক দেহ থেকে অন্য দেহের মধ্যে চলে যাচ্ছে। তো জলবাহিত রোগ কোনটা? টিউবারকিউলোসিস, টাইফয়েড, ম্যালেরিয়া নাকি ডিপথেরিয়া? সঠিক উত্তর এখানে হয়ে যাবে টাইফয়েড। টাইফয়েড একটা জলবাহিত রোগ। স্যার এটা কিরকম রোগ, মানে কার দ্বারা বাহিত হচ্ছে? এ ছড়াচ্ছে ছত্রাক দ্বারা, আদ্য প্রাণী দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা, কার দ্বারা? পরীক্ষায় দেয়। তো মনে রাখবে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। স্যার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তো এর ব্যাকটেরিয়ার নাম কি? এর ব্যাকটেরিয়ার নাম পড়ে রাখবে সালমোনেলা টাইফি। টাইফয়েড রোগের ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি মনে রাখবে। স্যার বাদ বাকিগুলো একটু বলে দিন। স্যার টিউবারকিউলোসিস, যাকে আমরা যক্ষা বলে থাকি, এই যক্ষা রোগটা হচ্ছে বায়ুবাহিত রোগ, বায়ুর মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে যায়, ফুসফুসকে আক্রান্ত করে। ম্যালেরিয়া রোগ, ম্যালেরিয়া রোগ হচ্ছে মশার মাধ্যমে ছড়া, রক্তবাহিত রোগ, রক্তবাহিত রোগ হচ্ছে ম্যালেরিয়া পড়ে রাখবে। ডিপথেরিয়া, এটা হচ্ছে বায়ুবাহিত রোগ, এটা হচ্ছে তোমার আমাদের ফুসফুসকে আক্রান্ত করছে। চলে এসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমাদের স্যারের কোশ্চেন। স্যার চলে আসুন। পরবর্তী প্রশ্ন জিওগ্রাফির কোশ্চেন। কি বলছে? বলছে মরু অঞ্চলে সৃষ্ট মাটির নাম কি? মরু অঞ্চলে সৃষ্ট মাটির নাম হচ্ছে এরিডো সয়েল। দেখো নামটা যদি ভাঙো তাহলে উত্তরটা হয়ে যাবে, না জানলেও তুমি পারবে। মরু অঞ্চল মানে এরিড এরিয়া, মানে হচ্ছে ড্রাই এরিয়া, যেখানে বৃষ্টিপাত একেবারেই হয় না। তো এরিড এরিয়া, তো এরিড সয়েল, এরিড সয়েল, ঠিক আছে। তো এরিড সয়েল ইজ দ্য কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে বিমানবন্দর বিহীন দেশ। এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন হিসেবে ধরবো আমরা। আর এই ধরনের প্রশ্নগুলো খুব চ্যালেঞ্জিং হয়, কারণ কনসেপচুয়াল কোশ্চেন্স। এই প্রশ্নগুলো আমরা অনেক প্রশ্ন সলভ করার পরে নলেজ হবে, সেই নলেজ থেকে কোশ্চেন্সগুলো আমরা করতে পারবো। কনসেপচুয়াল কোশ্চেন্স বলছে বিমানবন্দর নেই, সানমারিতো নেই, সানমারিনোতে নেই, তারপর হচ্ছে মোনাকো নেই, অ্যান্ডোরাতেও নেই। তাহলে অপশন নাম্বার ডি ইজ অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে, তাই না? ওপরের কোনো দেশেই বিমানবন্দর নেই, তার কারণ প্রত্যেকটা দেশই হচ্ছে খুব ছোট্ট ছোট্ট ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতম দেশ আর কি, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যারের কোশ্চেন, সায়েন্সের প্রশ্ন। দেখো কোশ্চেনে কি বলেছে। বলেছে বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? খুব সহজ প্রশ্ন। কোন গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? না স্যার নাইট্রোজেন পাওয়া যায়। কত পার্সেন্ট পাওয়া যায়? না 78% নাইট্রোজেন পাওয়া যায় বাতাসের মধ্যে। স্যার অক্সিজেন কত পার্সেন্ট পাওয়া যায়? অক্সিজেন হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্যাস, এটা 20.98, 20.98%। অনেক বইতে এটা 21%ও লেখা আছে, পড়ে রাখবে। আর যদি বলে স্যার কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03% বায়ুমণ্ডলে রয়েছে। এবার স্যার বায়ুমণ্ডল বলতে কাকে বোঝানো হচ্ছে? আমরা তো বায়ুর বিভিন্ন স্তর পড়েছি না? তো বায়ুমণ্ডল পৃথিবীর ওপরে ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, এরকম বিভিন্ন স্তর আছে। তো ট্রোপোস্ফিয়ারের মধ্যে বায়ুমণ্ডলকে ধরা হয়েছে, ট্রোপোস্ফিয়ারের কথা বলা হয়েছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনের মধ্যে চলে আসবো। স্যার ভারতে আগস্ট আন্দোলন কবে হয়েছিল? এটা স্যারের প্রশ্ন, কিন্তু উত্তর আমি জানি, তো স্যার এসেই বলবেন, আমি বলছি না। স্যার আপনি আসুন। নেক্সট কোয়েশ্চেন 32 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে প্রশ্ন। বলছে ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কত সালে? আগস্ট আন্দোলন মানে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এটা শুরু হয়েছিল 1942 সালে। ইজি প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন। ডেট জিজ্ঞাসা করবে, বলবে 9th আগস্ট। 9th আগস্ট শুরু হয়েছিল হচ্ছে তোমার এই আন্দোলনটা, সুতরাং সেই জন্যই বলা হয় এটা আগস্ট আন্দোলন, ঠিক আছে। অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 8th আগস্টে, কিন্তু আন্দোলন স্টার্ট হয়েছিল 9th আগস্টে, কনফিউশন হয়। আর এর মধ্যে মুম্বাই শহরে একটা কংগ্রেসের মিটিং হয়েছিল, বলা হয় ওয়ার্ধা সেশন। জিজ্ঞাসা করবে কি সেশন? না ওয়ার্ধা, ওয়ার্ধা, ওয়ার্ধা সেশন এই জায়গাতে শুরু হয়েছিল। তারপরে আন্দোলনটা শুরু হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এরপরে 1930 সাল রয়েছে, এটাও বলে দিই, এটা আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। আইন অমান্য, আইন আইন অমান্য আন্দোলন, লবণ আইন ভঙ্গ হয়েছিল এটা। আর 1920 সালে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন, অসহযোগ
আন্দোলন শুরু হয়েছিল হচ্ছে 1920 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? কীট পতঙ্গের অধ্যয়ন, এটা হচ্ছে স্যারের কোয়েশ্চেন, তো স্যার বলবে। দেখো খুব সোজা প্রশ্ন, যে কীট পতঙ্গের অধ্যয়ন কি বলা হয়, বিভিন্ন অধ্যয়নকে কি বলা হয়, স্টাডিকে কি বলা হয়, কোন চাষকে কি বলা হয়, বা বিজ্ঞানের কোন শাখাকে কি বলা হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু বারংবার তোমাকে পরীক্ষায় দেবে। বা কোন যন্ত্র দিয়ে কি কি মাপা হচ্ছে, এই টাইপের প্রশ্ন তুমি দেখতে পাবে। দেখো এখানে উত্তর কি হচ্ছে, উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, এন্টেমোলজি। এন্টেমোলজি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বাদ বাকি রয়েছে এখানে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি কি বাবা? না, অ্যাস্ট্রোলজি হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, তোমরা জানো। জিওলজি হচ্ছে ভূবিজ্ঞান, এখানে পড়াশোনা করানো হচ্ছে। বিভিন্ন টাইপের বিদ্যা পরীক্ষায় আসে, যে কোন 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 বিদ্যাকে কি বলা হচ্ছে বা কোন চাষকে কি বলা হচ্ছে, এই টাইপের প্রশ্ন তোমরা বারংবার কিন্তু দেখতে পেয়ে যাবে। চলো পরের কোশ্চেন চলে আসি আমরা। স্যার মনসবদারি প্রথার প্রবর্তক কে? ঠিক আছে, এই কোশ্চেনটা না বলে আমি থাকতে পারছি না, আমি বলে দিচ্ছি উত্তর, স্যারকে ডাকবো না। আমাদের আকবর, তাই তো তোমরা জানো, মুঘল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় আকবরকে। এখান থেকে প্রশ্ন দেয় স্যার, এই প্রশ্নটা খুব বারংবার তো দিয়েছে মনে হয়, যে আমাদের দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? অনেকবার পরীক্ষায় দিয়েছে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে 1556। স্যার ঠিক বললাম? পরের কোশ্চেন চলে আসো, পরের কোশ্চেন স্যারকে দিয়ে দেবো। পরের কোশ্চেন বাতাসের গতি, এই যে পরিমাপ যন্ত্র চলে এসছে, এটা আমার প্রশ্ন, যে বাতাসের গতি পরিমাপ করার যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে অ্যানিমোমিটার। উত্তর কি? অ্যানিমোমিটার, অপশন নাম্বার এ। স্যার ব্যারোমিটার দিয়ে তাহলে কি করা হয়? ব্যারোমিটার দিয়ে মনে রাখবে বায়ুর চাপ মাপা হয়, তাহলে বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম তোমরা পড়ে রাখবে ব্যারোমিটার। স্যার ম্যানোমিটার দিয়ে কি করা হয়? ম্যানোমিটার মনে রাখবে এটা বায়ু গ্যাসীয় পদার্থ, তার সঙ্গে নির্দিষ্ট গ্যাসীয় পদার্থ, মনে করো হাইড্রোজেন, অক্সিজেন, এই নির্দিষ্ট গ্যাসীয় পদার্থ তার সঙ্গে তরল পদার্থ, তাহলে গ্যাসীয় পদার্থ প্লাস তরল পদার্থের চাপ নির্ণয় করার জন্য কিন্তু ম্যানোমিটারকে ইউজ করা হয়। স্যার থার্মোমিটার সবাই জানে, থার্মোমিটার প্রত্যেকের বাড়িতে আছে নিশ্চয়ই থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে কি করা হচ্ছে? তাপমাত্রা মাপা হচ্ছে, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম বাবা থার্মোমিটার। নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার চলে আসুন, গ্রেট ব্যারিয়ার লিফ কোথায় অবস্থান করছে? পরবর্তী প্রশ্ন বলছে যে 36 নম্বর কোয়েশ্চেন, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থান করছে? দেখো ব্যারিয়ার কথার অর্থ আমরা বলতে পারি বাধা বা প্রাচীর, তো এটা হচ্ছে একটা কোরাল ফাউন্ডেশন বা কোরাল রিফ। কোরাল হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী যারা হচ্ছে অসংখ্য অসংখ্য ইয়েতে থাকে, তারা সমুদ্রে যখন মরে যায় তাদের যে দেহাবশেষগুলো সেগুলো জমে জমে একটা হচ্ছে তোমার কোরাল ফাউন্ডেশন তৈরি করে, যেটা সমুদ্রে দেখা যায়। আর এটা হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বৃহত্তম গ্রেট ব্যারিয়ার রিফ বা কোরাল ফাউন্ডেশন তৈরি হয়েছে তোমার অস্ট্রেলিয়ার পূর্ব দিকে। তাহলে অস্ট্রেলিয়া কোথায় আছে? অপশন নাম্বার সি তে রয়েছে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে, ইস্টে রয়েছে, ইস্টে। আর ইস্টে, অস্ট্রেলিয়ার ইস্টে যদি চলে যাও, পূর্ব দিকে যদি চলে যাও, তাহলে দেখবে প্রশান্ত মহাসাগর। আর এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের যে ঝড় ঝাপটা, এই জোয়ার ভাটা, এই প্রত্যেকটা জিনিস থেকে প্রোটেক্ট করছে হচ্ছে অস্ট্রেলিয়াকে, সেই জন্যই এটাকে নাম দেওয়া হয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ। ভারতবর্ষেও একটা এরকম রিফ রয়েছে বা কোরাল আইল্যান্ড রয়েছে, তার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ, ভারতবর্ষের লাক্ষাদ্বীপ। ঠিক আছে, এটা একটা কোরাল ফাউন্ডেশনের মাধ্যমে তৈরি হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। লোকটাক হ্রদ কোথায় রয়েছে? এই কোয়েশ্চেনটা না একটা জাতীয় প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া উচিত, তার কারণ কোয়েশ্চেনটা প্রত্যেকটা পরীক্ষাতে এসছে ঘুরিয়ে ফিরিয়ে, সেটা স্টেট এক্সাম হোক, সেন্ট্রাল এক্সাম হোক, যে কোনো পরীক্ষাতে এসছে যে এই লোকটাক হ্রদ আছে কোথায়। কারণ এটা খুব ইকো সেন্সিটিভ একটা জায়গা, বাস্তুতন্ত্রের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। তো এটা রয়েছে মণিপুরে, সবাই জানি আমরা মণিপুরে রয়েছে। আর এই লোকটাক হ্রদের মধ্যে না, লোকটাক হ্রদের মধ্যে তোমার একটা আইল্যান্ড রয়েছে, ভারতবর্ষের ভাসমান আইল্যান্ড বলছি, তোমার একটা ন্যাশনাল পার্ক রয়েছে, ভারতবর্ষের ভাসমান ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, নাম হচ্ছে কৈবুল 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 লামজাও। এটা হচ্ছে তোমার এই লোকটাক হ্রদের মধ্যেই রয়েছে, এটা একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। এবং আরেকটা জিনিস তোমাদের আমি পড়িয়েছি, এই লোকটাক হ্রদের মধ্যে ফুমদি দেখা যায়, ফুমদিজ। ঠিক আছে, ফুমদি কি? ফুমদি মানে হচ্ছে ভাসমান আইল্যান্ড। ভাসমান আইল্যান্ড, তার মধ্যে হচ্ছে মানুষ আদিবাসীরা থাকছে ঘরটর বানিয়ে। তার মানে হচ্ছে এখানে আইল্যান্ডের মধ্যে, এখানে আইল্যান্ড মানে তোমার লেকটার মধ্যে, জলের মধ্যে যে সমস্ত জলজ উদ্ভিদ রয়েছে, এই জলজ উদ্ভিদগুলো একে অপরের সাথে এমন একটা তোমার হচ্ছে ভাসমান দ্বীপ সৃষ্টি করেছে যেখানে হচ্ছে মানুষ থাকছে। যদি তুমি না দেখো অবশ্যই গুগল করে দেখে নেবে যে ফুমদি কাকে বলে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন যাবো আমরা। বলছে ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশের নাম কি? এক কথায় বলছে ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর হবে আন্নামালাই পর্বতের আনাইমুদি। আন্নামালাই পর্বতের আনাইমুদি হচ্ছে উচ্চতম। এরপরে আরেকটা জিনিস তোমাকে বলতে হবে যে এইটা হচ্ছে মনে করো দক্ষিণাত্য মালভূমি, এটা হচ্ছে ভারতের দক্ষিণ দিকটা এইরকম দেখতে লাগে, এবং এখানে তোমার হচ্ছে
দুটো পর্বতমালা রয়েছে, এখান থেকে পশ্চিমঘাট পর্বত, এখান থেকে পূর্বঘাট পর্বত। তো পশ্চিমঘাট আর পূর্বঘাট যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে নীলগিরি মাউন্টেন। সেইটা কি না নীলগিরি, কি বললাম না নীলগিরি, নীলগিরি নীলগিরি পর্বতমালা। নীলগিরি পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা বেতা। জিজ্ঞাসা করবে, উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। চলো আরেকটা জিজ্ঞাসা করবে যে পশ্চিমঘাট এবং পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে, নীলগিরিতেই মিলিত হয়েছে, ঠিক আছে। আর এই আন্নামালাইটা, আনাইমুদিটা ঠিক এরকম একটা পোর্শনে কেরালাতে পড়ে, ঠিক আছে, কেরালা তামিলনাড়ুর বাউন্ডারির মধ্যে পড়ে। চলো তারপরে বলছে যে পরবর্তী কোয়েশ্চেন ইকোনমি বা অর্থনীতি সম্পর্কিত কোয়েশ্চেন। আর ভাগ্যক্রমে ইকোনমিটা আমিই পড়াই তোমাদের। বলছে কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়েছে? ভারতবর্ষের একটা ব্যাংক আমেরিকান নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের হয়েছে, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, ঠিক আছে। আইসিআইসিআই ব্যাংক এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। তো ভারতবর্ষের দুটো স্টক এক্সচেঞ্জ সব থেকে বড়, অনেকগুলো স্টক রয়েছে, তার মধ্যে রয়েছে বলি প্রাচীনতম যদি বলে, ওল্ডেস্ট যদি বলে, তাহলে 1875 সালে স্থাপিত হয়েছে। 1875 সালে এটা হচ্ছে তোমার বম্বে স্টক এক্সচেঞ্জ। আর যদি বলে বৃহত্তম বলো, তাহলে বলবে 1992 সালে স্থাপিত হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একটা হচ্ছে বিএসই, একটা হচ্ছে তোমার এনএসই। আর দুটোরই হেডকোয়ার্টার রয়েছে কোথায়? মুম্বাই শহরে। মুম্বাইতে রয়েছে হচ্ছে তোমার দুটোরই হেডকোয়ার্টার বা সদর দপ্তর। চলো পরবর্তী কোশ্চেন, বিরল রোগ, এটা হচ্ছে স্যারের কোশ্চেন, সুতরাং স্যার তোমাদের ভালো করে ব্যাখ্যা করে বলবে। একদম। দেখো বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি জানতে চেয়েছে। দেখো অপশন নিতে বলেছে গবেষণার উদ্দেশ্যে তহবিল সংগ্রহ। বিরল রোগ নিয়ে কি গবেষণা করবে, তাহলে এই অপশনটা আমার হবে না, আমরা বুঝতেই পারছি। 2 নম্বর বলেছে স্বাস্থ্য পরিষেবাগুলোতে প্রবেশের অধিকারের উন্নতি করা। স্বাস্থ্য পরিষেবাগুলোতে প্রবেশের, কিসের প্রবেশের অধিকার, ঠিক আছে, এখানে এটা আমরা মানছি না, ঠিক আছে, বা এটা আমরা বলতে পারবো না সঠিক হচ্ছে কিনা। অপশন সি কি বলেছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। ভালো করে অপশনগুলো পড়তে হবে। দেখো এই অপশনটা একটু অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে না। তুমি যদি নাও পড়ে যাও, বিরল রোগ তুমি যদি নাও জানো, তাহলে মনে হচ্ছে না যে সাধারণ মানুষের জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে, রোগীদের জীবনের উপর তার ফলাফল এগুলোকে তুলে ধরতে হবে। তাহলে অপশন সি কে আমার মনে হচ্ছে যে এটা ঠিক হতে পারে। অপশন ডিটা তাও আমরা পড়ে রাখবো, বিরল রোগে আক্রান্ত রোগীর সাহায্য প্রদান করা, ঠিক আছে। বিরল রোগের কি বলেছে? আক্রান্ত রোগীর সাহায্য প্রদান করা, এটাও ঠিক বলেছে। কিন্তু এখানে আমার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে তোমার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল প্রকাশ পাবে। এবার আসবো বিরল রোগ স্যার কি? মনে প্রশ্ন জাগবে স্যার বিরল রোগটা কি? দেখো বিরল রোগ হচ্ছে তোমার সেই রোগ যেটা 1 লক্ষ জনের মধ্যে মাত্র 70, 80 বা 100 জনের হতে পারে। তাহলে 1 লক্ষ জনের মধ্যে 100 জনের যে রোগটা হবে তাকে আমরা বিরল রোগ বলবো, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক ডিজিজ হয়। স্যার জেনেটিক ডিজিজ কি? যেগুলো পিতামাতার দেহ থেকে সন্তান সন্ততির মধ্যে আসে, যে রোগগুলোর ওষুধ বা মেডিসিন কিন্তু আবিষ্কার করা যায়নি বা রোগগুলো ধরাও কিন্তু যায় না, সেই রোগগুলোকে আমরা বিরল রোগ বলবো। যেমন একটা রোগের নাম হচ্ছে হান্টিংসন ডিজিজ, ঠিক আছে। এইসব রোগগুলো হচ্ছে তোমার, আমরা কোর্সের ভেতরে পড়াই, কোর্সের ভেতরে ডিটেলসে আমি রোগবিদ্যা পড়াই, তোমরা জানবে। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের পড়তে হবে, বেসিক থেকে পুরো একেবারে ডিটেলসে ভালো করে পড়তে হবে। এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আগামী দিনে কিন্তু তোমাকে আরও ডেপথে কোশ্চেন দেবে, কারণ যত দিন যাচ্ছে কম্পিটিশন কিন্তু বাড়ছে। তো কম্পিটিশন বাড়ছে, ছেলেপেলে পড়াশোনা করছে, তো সেই হারে কিন্তু এক্সামিনার তোমাকে প্রশ্ন করবে, ভালো করে তোমাকে কিন্তু পড়তে হবে। চলে আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে স্যারের কোশ্চেন, স্যার তোমাদেরকে জানাবেন। পরবর্তী প্রশ্নটা স্পোর্টস রিলেটেড কোয়েশ্চেন্স এবং এটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। আর এই ধরনের প্রশ্ন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে রোজ রিভিশন করি। প্রশ্ন বলছে রমেশ বাবু প্রজ্ঞানন্দ তিনি একজন বিখ্যাত ভারতীয় কোন খেলোয়াড়? তিনি হচ্ছেন দাবা খেলোয়াড়। ভারতীয় দাবা খেলোয়াড় হচ্ছে রমেশ বাবু প্রজ্ঞানন্দ। এছাড়াও নাম তোমাকে মনে রাখতে লাগবে, রমেশ বাবু ছাড়াও রয়েছে ভারতবর্ষের প্রথম গ্র্যান্ড মাস্টার বা জিএম কে হয়েছেন 1988-এ। প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার যিনি হয়েছেন তার নাম হচ্ছে, তার নাম কি? তার নাম হচ্ছে বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ তিনি হচ্ছেন, বিশ্বনাথ আনন্দ তিনি হচ্ছেন প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছেন এবং সেই জন্যই তাকে ভারতবর্ষের সর্বোচ্চ খেলার পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন 1991 সালে দেওয়া হয়েছিল। মানে 1991-92-তে 91 সালে অ্যাওয়ার্ডটা তৈরি হয়, দেয়া হয় 1992 সালে। মনে রাখবে 1992 সালে দেয়া হয়েছিল বিশ্বনাথ আনন্দকে। আরও মনে রাখবে অর্জুন এরেগাইসি তিনি হচ্ছেন একজন দাবা খেলোয়াড়। তারপর হচ্ছে ডি গুকেশ তিনিও একজন দাবার ভারতীয় খেলোয়াড়। এবং হচ্ছে কোনেরু হাম্পি মহিলাদের মধ্যে মনে রাখবে
কোনেরু হাম্পি ইম্পর্টেন্ট নেম। দিব্যা দেশমুখ, মনে রাখবে দেশ কি বেটি দিব্যা দেশমুখ তিনিও হচ্ছেন গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। দিব্যা দেশমুখ, মেয়েদের মধ্যে কোনেরু হাম্পি হয়েছিলেন, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বলছে ভারতীয় বায়ুসেনার আদর্শ বা মোটো কি? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন এটা। বলছে বায়ুসেনার আদর্শ বা মোটো কি? মোটো হচ্ছে অপশন নাম্বার এ, গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ বা টাচ দ্য স্কাই উইথ দ্য গ্লোরি। টাচ দ্য স্কাই উইথ দ্য গ্লোরি, মনে করে দেখো, প্রত্যেক আমি কারেন্ট অ্যাফেয়ার্স যখনই পড়াই, যখনই সুযোগ পাই, তখনই তোমাদের বলে দিই যে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয় 8 তারিখের অক্টোবর মাসে। প্রত্যেক অক্টোবরের 8 তারিখে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয়, আর সেটাই হচ্ছে এয়ারফোর্স ডে হিসেবে পালন করা, এবং হচ্ছে এয়ারফোর্সের হচ্ছে যেই মোটোটা রয়েছে সেটা হচ্ছে এইটা। এবং মনে রাখতে হবে এটা হচ্ছে ভগবদ গীতা থেকে নেওয়া হয়েছে, চ্যাপ্টার নাম্বার 11 থেকে, চ্যাপ্টার নম্বর 11 থেকে নেওয়া হয়েছে। ভার্স বা স্তোত্র নাম্বার নেওয়া হয়েছে 24 থেকে। তো স্তোত্র নাম্বার 24 চ্যাপ্টার নাম্বার 11 যদি পাও তাহলে পাবে টাচ দ্য স্কাই উইথ দ্য গ্লোরি, এটা পাবে ইন্ডিয়ান এয়ারফোর্সের হচ্ছে মোটো। 8 অক্টোবর হচ্ছে এয়ারফোর্স ডে ভারতবর্ষের। পরবর্তী কোশ্চেন দেখবো, পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যারের প্রশ্ন, এটা স্যার দেখবে। দেখো কোশ্চেনটা হচ্ছে কম্পিউটারের কোশ্চেন। দেখো বলেছে পরিগণনামূলক কর্মকাণ্ড বা কম্পিউটিং এর ক্ষেত্রে প্রোগ্রামিং যে কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। মানে কম্পিউটার যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কম্পিউটার সিস্টেমের মধ্যে, সেটা কিন্তু বাইনারি সিস্টেম। স্যার বাইনারি সিস্টেম কি? যেমন আমরা ইউজ করি কি বাবা, দশমিক পদ্ধতি। আমরা ইউজ করি বাবা ডেসিমেল নাম্বার সিস্টেম, মানে আমাদের 0 থেকে 9 পর্যন্ত রয়েছে ডেসিমেল নাম্বার সিস্টেমে, এই দশমিক নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 1 2 3 4 করে 9 অবধি আছে, 10খানা নাম্বার আছে। তাহলে 10খানা নাম্বার আছে বলে আমরা তাকে ডেসিমেল নাম্বার সিস্টেম বলি। কিন্তু কম্পিউটার 10টা নাম্বার সিস্টেম বোঝে না, ওরা দুটো নাম্বারকে বোঝে, ওরা 0কে বোঝে আর 1কে বোঝে। এই দুখানা নাম্বার সিস্টেম তারা বুঝতে পারে। আমরা যদি কোনো নাম্বারকে লিখেও দিই যে 7 8 9 10 100 যাই লিখি না কেন আমরা, ওরা কিন্তু ওটাকে ট্রান্সফার করে বাইনারিতে কনভার্ট করে নেয়। এই দুটো নাম্বার ওরা ইউজ করে বলে একে আমরা বলছি বাইনারি নাম্বার সিস্টেম। আরও রয়েছে দেখো হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, এটাও জেনে নাও। হেক্সাডেসিমেল মানে 16খানা এখানে ডিজিট থাকে, 16খানা নাম্বার থাকে। বলে স্যার 16খানা নাম্বার কি করে হয়? না 0 থেকে 9 পর্যন্ত হয়। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10খানা নাম্বার, তারপরে কি 10 আসবে, 10-এর মধ্যে তো সেই 0 আর 1ই রয়েছে। তাহলে এখানে 0 থেকে 9 পর্যন্ত 10খানা নাম্বার আছে, এবং তারপরে ABCD করে রয়েছে, ABCDE, ঠিক আছে, এরকম করে কতগুলো রয়েছে, 16খানা, F পর্যন্ত। তাহলে ABCDEF, তাহলে এখানে 10টা 6খানা 16খানা নাম্বার নিয়ে তৈরি হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। আর অক্টালের ক্ষেত্রে 8খানা নাম্বার রয়েছে, ওরা ইউজ করে 0 থেকে 7 পর্যন্ত 8খানা নাম্বার পড়ে রাখবে। পরীক্ষা দিতে পারে যে হেক্সাডেসিমেলে কতগুলো নাম্বার থাকে, তাহলে তখন হবে 16খানা নাম্বার নিয়ে ওদের ডিজিটগুলো তৈরি হয়। অক্টালের ক্ষেত্রে 8খানা নিয়ে তৈরি হচ্ছে, বাইনারির ক্ষেত্রে 2টো, আর ডেসিমেল এর ক্ষেত্রে 10খানা নাম্বার নিয়ে তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। বলেছে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি কি নামে পরিচিত? দেখো কোনো যখন ঘূর্ণাবর্ত আসে চীন সাগরে, তার নাম তারা কি দেয় না টাইফুন। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর, টাইফুন নাম দিয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরে বিভিন্ন দেশ তাকে নামকরণ করে, হ্যাঁ কোনোটার নামকরণ দিয়ে দিল, ঠিক আছে, আয়লা ঝড় চলে এলো, ঠিক আছে, হুদহুদ চলে এলো, এরকম বিভিন্ন রকম নামকরণ তারপরে আসে। তো উত্তর এখানে আসছে আমাদের টাইফুন। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন স্যার তোমাদেরকে জানাবেন। স্যার চলে আসুন। পরবর্তী প্রশ্ন ইতিহাসের প্রশ্ন। বলছে, জিজ্ঞাসা করছে ইতিহাসের কোশ্চেন, কিন্তু এই জায়গাটাতে অনেকেই ভুল করে বসে থাকবে, কিন্তু ভালো করে প্রশ্নটা যদি বুঝি। বলছে ভারতের শেষ ভাইসরয়, একটু আগে কোশ্চেন দেখেছিলাম ভারতের প্রথম ভাইসরয় সেটা লর্ড ক্যানিং ছিল, আর এটা বলেছে শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল নাম কি? তো প্রথম ভাইসরয় যিনি ছিলেন লর্ড ক্যানিং ছিলেন। এভাবে করতে 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 শেষ, মানে দেশ যখন স্বাধীন হয়ে গেল 1947 সালে, তার মানে 1947 সালে যখন হচ্ছে তোমার ব্রিটিশ যে আইন সেটা হচ্ছে পুরোপুরি সম্পূর্ণভাবে উঠে গেল ভারতের থেকে, তখন হচ্ছে ভারতের শেষ ভাইসরয় লাস্ট যিনি ছিলেন তার নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন, এবং রাজা গোপালাচারী তিনি হচ্ছেন শেষ গভর্নর জেনারেল ছিলেন ভারতীয় হিসেবে। শেষ গভর্নর জেনারেল অপশন নাম্বার ডি হয়ে যাবে এই অর্থে একেবারে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। 46 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করছে ব্রাজিলের অ্যামাজন অববাহিকা রয়েছে, সেখানে দেখা যায় যেই জলবায়ু তার নাম কি? তো অ্যামাজন অববাহিকা মানে হচ্ছে চিরহরিত অরণ্য, মানে এভারগ্রিন ফরেস্ট। আর এভারগ্রিন কেন? যেখানে বৃষ্টিপাত বেশি হবে সেখানে হচ্ছে
এভারগ্রিন ফরেস্ট তৈরি হবে। তো এভারগ্রিন ফরেস্ট দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে, তো পৃথিবীর মাঝ বরাবরই দিয়ে গেছে নিরক্ষরেখা, এখানে প্রচুর বৃষ্টিপাত হয় আর সেখানেই হচ্ছে অ্যামাজন জঙ্গল সৃষ্টি হয়েছে, আর সেখানে অপশন নাম্বার সি নিরক্ষীয় জলবায়ু দেখা যায় একেবারে সোজা প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, বলছে অ্যামাজন এবং মাইক্রোসফট এই কোম্পানি দুটো আমেরিকান কোম্পানি, আর তাদের হেডকোয়ার্টার জিজ্ঞাসা করেছে মানে সদর দপ্তর। তো উত্তর হবে নিউ ইয়র্ক, সিয়াটেল, লস অ্যাঞ্জেলস নাকি হচ্ছে শিকাগো? কোথায় হবে? উত্তর হবে সিয়াটেলে অবস্থান করছে। এই দুটোই হচ্ছে সিয়াটেলে অবস্থান করছে। সিয়াটেল হচ্ছে আমেরিকার একটা স্টেট রয়েছে, রাজ্য রয়েছে, রাজ্যটার নাম হচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটন ডিসি নয়, ওয়াশিংটন। তো ওয়াশিংটনের ক্যাপিটাল হচ্ছে সিয়াটেল, সেখানে অবস্থান হচ্ছে তোমার অ্যামাজন এবং মাইক্রোসফটের হেডকোয়ার্টার বা সদর দপ্তর। ঠিক আছে, অ্যামাজন হচ্ছে জেফ বেজোসের আর কি তোমার আর হচ্ছে মাইক্রোসফট হচ্ছে তোমার বিল গেটসের। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন চলে যাবো আমরা। বলছে মাউন্ট এভারেস্টের মাউন্ট এভারেস্টে শীর্ষে উঠেছিলেন প্রথম মহিলা পর্বতারোহীর নাম কি? সারা বিশ্বের মধ্যে প্রথম যিনি মহিলা মাউন্ট এভারেস্টে চড়েছিলেন তার নাম হচ্ছে ঝুঙ্কো তাবেই, জাপানে বাড়ি তার, জাপানের ঝুঙ্কো তাবেই। এই কোয়েশ্চেনটি জিজ্ঞাসা করে প্রথম মহিলা ভারতীয় বলো, তাহলে উত্তর হচ্ছে বাচেন্দ্রী পাল। ইন্ডিয়ার ভারতের তরফ থেকে হচ্ছে বাচেন্দ্রী পাল গেছেন। এই কোয়েশ্চেনটা মনে করে দেখো, যারা হচ্ছে কোর্সে আছো তারা জানো যে ফার্স্ট উইমেন ইন ইন্ডিয়া পড়িয়েছি, সেখানে এই কোয়েশ্চেনগুলো আমি করিয়েছিলাম। তাহলে প্রশ্ন আসে এইভাবে করে আসে। নেক্সট কোয়েশ্চেন বলছে হিস্ট্রির কোয়েশ্চেন, বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কখনো ভারতীয় কংগ্রেসের কোনো সম্মেলনের সভাপতি হয়নি। তো সভাপতি হয়নি কে? সুভাষচন্দ্র বোস দুইবার হয়েছেন, দাদাভাই নওরোজি হয়েছেন, বাল গঙ্গাধর তিলক তিনি হননি। কিন্তু তিনি কিন্তু একবারও জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হননি। ঠিক আছে, ইম্পর্টেন্ট মনে রাখবে তিলক। উমেশচন্দ্র ব্যানার্জি তো প্রথমটাতেই ছিলেন, 1885 সালে ছিলেন হচ্ছে মুম্বাইতে। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও বা লুক ইস্ট পলিসি, লুক অ্যাট ইস্ট পলিসি, এইটা হচ্ছে একটা নীতি ছিল। ইস্ট মানে পূর্ব দিকে তাকাও, মানে ভারতের পূর্ব দিকে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে দেখো, মানে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই দেশগুলোর সাথে ভালো সম্পর্ক তৈরি করো। এই দেশগুলো হচ্ছে স্টেবল গভর্নমেন্ট রয়েছে এখানে একটা, এবং হচ্ছে খুব সুস্থির একটা দেশ, ইকোনমিক দিক থেকেও রাজনৈতিক দিক থেকে প্রত্যেকটা জায়গা থেকে। সুতরাং এই দেশগুলোর সাথে আমাদের ভারতবর্ষের সুসম্পর্ক স্থাপন করতে হবে। আর এই নীতিটা নিয়েছিল হচ্ছে পিভি নরসিংহ রাও। পিভি নরসিংহ রাও তার সময়েই 1991 সালে এলপিজি মডেল এসেছিল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এই যে এখন আমরা ভারতের অর্থনীতি দেখতে পাচ্ছি টপ 4-এ চলে আসছে, টপ 5-এ চলে আসছে, তো এই নীতিটার কারণেই কিন্তু হয়েছিল। ঠিক আছে, পিভি নরসিংহ রাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, দেখো আর একটা বুকস থেকে প্রশ্ন। ঠিক আছে, বলছে এই বইটার নাম কি, বইটার লেখক কে? এই বইটার নাম হচ্ছে ম্যান মেক্স হিমসেলফ। এই বইটা লিখেছেন হচ্ছে গর্ডন চাইল্ডের লেখা। তার মানে এই নিয়ে কতগুলো বইয়ের কোশ্চেন আসলো, তো বুকস থেকে প্রশ্ন কিন্তু আসবে। পরবর্তী ইতিহাসের প্রশ্ন বলছে মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন নিম্নলিখিত কোন গ্রন্থটা? তাহলে চট্টগ্রামের একজন শাসক ছিলেন, নাম হচ্ছে ছুটি খান, তিনি তার হচ্ছে সভাকবিকে নিম্নলিখিত তোমার মহাভারত অভিধান মানে হচ্ছে অনুবাদ করতে বলেছিলেন। এই কোয়েশ্চেনটা আমার কাছে একটু বলেও কঠিন বলে মনে হয়েছে, এই কোয়েশ্চেনটা একটু চ্যালেঞ্জিং কোয়েশ্চেন ছিল সেই বছরে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেছে? চ্যালেঞ্জিং কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন ফেস করতে হবে তোমাকে, এই কোয়েশ্চেন পরীক্ষার হলে ফেস করতে হবে মিসলেনিয়াসে। ঠিক আছে, তো উড়িয়ে নিয়ে গেছিলেন হচ্ছে অ্যামেলিয়া ইয়ারহার্ট একা, তিনি হচ্ছেন প্লেন চালিয়ে আটলান্টিক মহাসাগর ক্রস করেছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী, কোনটি মূল নয়? সুতরাং এটা হচ্ছে স্যারের প্রশ্ন, স্যার আসছেন। দেখো প্রশ্নে বলেছে যে কোনটির মূল হচ্ছে সবজি, তাহলে মূল এখানে কোনটা? ফুলকপি, শসা, লাউ নাকি গাজর? দেখো গাজর হচ্ছে উদ্ভিদের মূল, তো অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে যাবে গাজর। বাদ বাকিগুলো দেখো, যেমন এখানে ফুলকপি লেখা আছে, এটা হচ্ছে গাছের একটা ফুল, তাহলে ফুলকে আমরা খাচ্ছি, কিন্তু গাজর হচ্ছে বাবা মূলকে আমরা খাচ্ছি। আর এই শসা এবং লাউ এটা হচ্ছে গাছের ফল, তো ফলকে আমরা সবজি হিসেবে খাচ্ছি। আর প্রশ্ন এখান থেকে দিয়ে দেবে স্যার গাজর এর মধ্যে কোন রঞ্জক পদার্থ আছে? গাজরের মধ্যে মনে রাখবে গাজরের যে কমলা রং হয়, কমলা রঙের কারণ কি বাবা? মনে রাখবে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিনের কারণের জন্য গাজরের রং কিন্তু কমলা হয়, এবং এই বিটা ক্যারোটিন থাকে বলে গাজরের মধ্যে একটা ভিটামিন খুব বেশি পরিমাণে পাওয়া যায়, যাকে আমরা ভিটামিন এ বলে থাকি। ভিটামিন এ পাওয়া যাচ্ছে গাজরের মধ্যে বেশি পরিমাণে, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো পরের প্রশ্ন বলেছে ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন?
সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল কবে এবং সেই সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতিকে নিয়োগ করা হয়েছিল? দেখো আমরা জানি 1773 এসেছিল রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্ট আসার পরেই 1774 কিন্তু প্রথম 1774 প্রথম হচ্ছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। কোথায় প্রতিষ্ঠা হয়? কলকাতাতে। ঠিক আছে, কলকাতায় কিন্তু সুপ্রিম কোর্ট প্রথম তৈরি হয়েছিল 1774 এবং সেখানে প্রধান বিচারপতি হিসেবে ব্রিটিশদেরই নিয়োগ করা হবে। তো ব্রিটিশ স্যার এলিজা ইমফে নামটা পড়ে রাখবে, ইনি প্রথম হচ্ছে তোমার সুপ্রিম কোর্টের প্রধান ব্রিটিশ বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল এবং 1774 সালে প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন চলে আসো। পরের প্রশ্ন হচ্ছে স্যার, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? এটা স্যার বলবেন। পরবর্তী প্রশ্ন বলছে, একটা উক্তি সম্পর্কিত প্রশ্ন বলছে, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত থাকে। এই উক্তিটা হচ্ছে রুশো করেছেন, যে রুশো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে ফেস করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ইতিহাস থেকে প্রশ্ন বলছে, এদের মধ্যে কোন রাজা সকল উত্তর পথনাথ এই উপাধিটা গ্রহণ করেছিল? এই উপাধিটা গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন, তিনি গ্রহণ করেছিলেন। অ্যাকচুয়ালি তিনি নিজে নেননি, তাকে দেয়া হয়েছিল। কে দিয়েছিল? দিয়েছিল হচ্ছে দ্বিতীয় পুলকেশিন। কারণটা কি? কারণ হচ্ছে উত্তরের হর্ষবর্ধন এবং দক্ষিণের রাজা হচ্ছেন দ্বিতীয় পুলকেশী, তাদের মধ্যে সংঘর্ষ বা হচ্ছে বিবাদ বাঁধে। এই বিবাদে হচ্ছে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে হেরে যান, কিন্তু সম্মানসূচক হর্ষবর্ধনের বীরত্বে হচ্ছে তিনি ইমপ্রেস হয়ে যান। তিনি পুলকেশী, তিনি হচ্ছেন তোমার হর্ষবর্ধনকে এই উপাধিটা দিয়েছিল যে আপনি হচ্ছেন উত্তর ভারতের একেবারে প্রভু, উত্তর ভারতের প্রভু। তো উত্তর ভারতের প্রভু হিসেবে সকল উত্তর পথনাথ এটা দেয়া হয়েছে। আর তাদের মধ্যে দুইজনের মধ্যে নর্মদা নদীকে সীমানা হিসেবে বেছে নেওয়া হয়েছিল, নর্মদা নদীকে সীমানা হিসাবে বেছে নেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা? মানে ন্যাশনাল পার্কের কথা জিজ্ঞাসা করছে। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট। মনে করে দেখো, পড়িয়েছি কি পড়ায়নি? ফার্স্ট ইন ইন্ডিয়াতে আমি পড়িয়েছি, সুতরাং এখান থেকে প্রশ্ন এসেছে, যা পড়িয়েছি তার মধ্যে থেকে আসছে, যে কটা ক্লাস হয়েছে এখনো পর্যন্ত। বলছে জিম করবেট জাতীয় উদ্যান, এটা 1936 সালে স্থাপিত হয়েছিল জিম করবেটের দ্বারাই। তখন এটার নাম ছিল হ্যালি ন্যাশনাল পার্ক। আর পরবর্তীতে জিম করবেটের মৃত্যুর পরে এটার নামকরণ হয়ে যায় জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে ভারতের উত্তরাখণ্ড এখানে রয়েছে হচ্ছে তোমার এই জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ধর্মচক্র পরিবর্তন, ইতিহাসের প্রশ্ন। এটা কি জিনিস? ধর্মচক্র পরিবর্তন যেটা গৌতম বুদ্ধের অনুযায়ী এটি হলো নির্বাণ লাভ, নাকি এটা গৌতম বুদ্ধের তিরোধান, নাকি নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্ম প্রচার? একদম তাই, অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার সি, নির্বাণ লাভকেই বলা হয় ধর্মচক্র পরিবর্তন। আর এর সিম্বল হচ্ছে চক্র একটা, আর এটা হয়েছিল উত্তরপ্রদেশের সারনাথে বারাণসীর কাছে হচ্ছে এইটা হয়েছিল, বারাণসীর কাছে সারনাথে তিনি হচ্ছেন 5 জনকে দীক্ষা দিয়েছিলেন সবার প্রথম। পরবর্তী, রামচরিত কার লেখা? রামচরিত লেখকের নাম কি? রামচরিত লিখেছেন হচ্ছে সন্ধ্যাকর নন্দী, কৃত্তিবাস ওঝা, নাকি হচ্ছে তোমার তুলসীদাস, নাকি হরিদাস? লিখেছেন তুলসীদাস লিখেছেন হচ্ছে রামচরিত। আর রামচরিত মানস লিখেছেন হচ্ছে সন্ধ্যাকর নন্দী রামচরিত মানস লিখেছেন। আর তুলসীদাস রামচরিত লিখেছেন। রামচরিত মানে রামায়ণের কাহিনীর উপরে রচনা, যেটা আকবরের সভাকবি ছিলেন, তিনি আকবরের সভাকবি ছিলেন। এবং সন্ধ্যাকর নন্দীর লেখা হচ্ছে রামচরিত মানস, যেটা তোমার পাল রাজা রামপালের সভাকবি ছিলেন হচ্ছে এই সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, আর রামপালের হচ্ছে জীবনী লিখেছিলেন রামচরিত মানসের মধ্যে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপরে লিখা হয়েছে তোমার হচ্ছে এই বইটা? 12 ফেল, সবাই দেখেছো, সোজা প্রশ্ন সে সময় হচ্ছে খুব রিলেভেন্ট ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এটা। তো মনোজ কুমার, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 62 নম্বর কোশ্চেন, ইতিহাসের প্রশ্ন। কি বলছে? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? বলেছে ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সালে এবং এখানে 3 জন সদস্য ছিল। 3 জনের মধ্যে একজন হচ্ছেন আলেকজান্ডার, মানে এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস এবং হচ্ছে প্যাথিক লরেন্স। বাকি থাকলো অপশন নাম্বার বি, এইটা জন সাইমন হচ্ছে ছিলেন না জিজ্ঞাসা করেছে, ছিলেন না। এবার এই জন সাইমন কমিশনের চেয়ারম্যান ছিলেন। সাইমন কমিশন তৈরি হয়েছিল 1927 সালে লন্ডনে। ভারতে এসেছিল 1928 সালে বম্বে শহরে এসেছিল। কোথায় এসেছিল? বম্বেতে এসেছিল। এবং এই সাইমন কমিশনের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সংবিধান তৈরির একটা পর্যালোচনা করা, তার জন্য একটা রিপোর্ট তৈরি করা। ঠিক আছে, তো এই জন সাইমন কমিশনে 7 জন সদস্য ছিল, আর 7 জন সদস্যই ব্রিটিশ ছিল। আর সেই জন্যই হচ্ছে সাইমন গো ব্যাক বলে স্লোগান দিয়েছিল ভারতীয়রা, বা সাইমনের বিরোধিতা করেছিল। 7 জনই তোমার ব্রিটিশ ছিল বলে কোনো ভারতীয় সদস্য ছিল না। পরবর্তী, প্রথম মুখ্যমন্ত্রী, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি?
তো পরবর্তী প্রশ্ন বলছে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? তো স্যার বলবে, এটা স্যারের কোশ্চেন। দেখো কি বলেছে কোশ্চেনে, বলেছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? দেখো উত্তর কি হবে, উত্তর হয়ে যাবে আমাদের এখানে সুচেতা কৃপালিনী, অপশন নাম্বার সি। তিনি উত্তরপ্রদেশের প্রথম হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম যদি জিজ্ঞেস করে বলবে সুচেতা কৃপালিনী। দেখো অপশন নাম্বার বিতে কি আছে, প্রতিভা পাটিল। ইনি হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ভারতের প্রথম যদি বলে মহিলা রাষ্ট্রপতির নাম কি, তাহলে কি বলবে? প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে তোমার প্রতিভা পাটিল, তোমরা মনে রাখবে। এখন বর্তমানে যিনি মহিলা রয়েছেন তার নাম আমরা জানি দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, এবং তিনি হচ্ছেন, আমরা যদি বলি যে এসসি এসটি বর্গ, তার ক্ষেত্রে এসটি বর্গের ক্ষেত্রে প্রথম হচ্ছে মহিলা রাষ্ট্রপতি, মনে রাখবে। তাহলে প্রথম মহিলা রাষ্ট্রপতি যদি জিজ্ঞেস করে তাহলে তোমরা বলবে যে প্রতিভা পাটিল। আর যদি বলে এসসি বর্গের প্রথম মহিলা বা অনগ্রসর শ্রেণী বলতে পারে, অনগ্রসর শ্রেণীর প্রথম মহিলা রাষ্ট্রপতি, তাহলে হবে দ্রৌপদী মুর্মু, পরে রাখবে। এবং এখানে দেওয়া আছে পদ্মজা নাইডু। ইনি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম হচ্ছে পদ্মজা নাইডু, পরে রাখবে। আর দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে অমৃত কর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? না অমৃত কর, এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে এখানে, নিম্নলিখিত পদার্থগুলোর মধ্যে কোনটি ধাতু নয়? খুব সহজ প্রশ্ন, ধাতু নয় বলেছে এখানে। পারদ আমরা জানি, পারদ হচ্ছে একটা তরল ধাতু। জিঙ্ক একটা ধাতু, তামা হচ্ছে একটা ধাতু, কিন্তু সালফার ধাতু নয়। সালফার হচ্ছে বাবা অধাতু। সালফারের চিহ্ন কি হয়? এস, তোমরা পড়ে রাখবে। কপারের চিহ্ন পড়ে রাখবে, কারণ চিহ্ন নিয়েও পরীক্ষায় প্রশ্ন দেয়। কপার হচ্ছে সিইউ, জিঙ্ক হচ্ছে জেডেন হয়, পারদের চিহ্ন হচ্ছে এইচজি হয়, তোমরা পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। বলেছে এখানে ইতিহাসের কোশ্চেন স্যার করাবেন। পরবর্তী কোশ্চেনটা দেখো, প্রশ্নটার ভাষাটা একটু ঘুরিয়ে বলে মনে হবে, সিম্পল কোশ্চেন, সবাই জানো তোমরা প্রশ্নটা। বলছে ইতিহাসের কোশ্চেন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেছিল? এক কথায় ভাই বাজার দরের কথা বলছে, বা রেশনিং ব্যবস্থার কথা বলা আছে। তো বাজার দর, রেশনিং ব্যবস্থা কে করেছিলেন? আলাউদ্দিন খলজি করেছিলেন। আলাউদ্দিন খলজি, এটা সবাই জানে, কিন্তু কেন করেছিলেন সেটা কি জানে? অনেকেই জানো না। কারণ তিনি হচ্ছেন স্বপ্ন দেখেছিলেন সারা ভারতবর্ষ জয় করবেন, তার জন্য তার বিশাল সেনাবাহিনী দরকার ছিল, আর সেনাবাহিনীকে লালন পালন করবার জন্য টাকার দরকার ছিল, এবং তিনি অত পয়সা কোথায় পাবো, অত টাকা? সেই জন্য তিনি সেনাবাহিনীকে স্যালারি দিতেন, কিন্তু কম স্যালারি দিতেন, এবং এই কম স্যালারিতে বা কম বেতনে যাতে তারা সংসার খুব ভালো করে চালাতে পারে, সেই জন্যই তিনি দামকে মেনটেন করেছিলেন, এবং হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করেছিলেন, এবং খুব স্ট্রিক্টলি মেনটেন করেছিলেন। এই জন্যই তিনি রেশনিং সিস্টেম করেছিলেন। তার পেছনে উদ্দেশ্য জনহিতকর কম ছিল, উদ্দেশ্য ছিল সে বিজয় করবে ভারতবর্ষ, সেই জন্য তিনি করেছিলেন। সেই জন্য হচ্ছে কম স্যালারি যাতে দিতে লাগে সেনাবাহিনীকে। আর এই যে তার উচ্চাকাঙ্ক্ষা, এই জন্যই তাকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডার। পরীক্ষা জিজ্ঞাসা করবে, ঠিক আছে, যে কাকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডার? আলাউদ্দিন খলজিকে বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ তানসেন ছিলেন? ইতিহাসের প্রশ্ন। তানসেন কার রাজসভায় ছিলেন? আকবরের ছিলেন। চলো ভাই, সবাই জানি আমরা। বল্লাল সেন হচ্ছে তোমার দান সাগর, অদ্ভুত সাগর, এগুলো লিখেছিলেন। এবং বল্লাল সেন হচ্ছে সেন বংশের রাজা তো ছিলেন, লক্ষণ সেনের পিতা ছিলেন, এবং তিনি হচ্ছেন কুলীন প্রথা হচ্ছে বা কৌলিন্য প্রথা চালু করেছিলেন বল্লাল সেন হচ্ছে আমাদের বাংলারই রাজা ছিলেন। চলো পরবর্তী চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ বাঁধ বলো। রিসেন্টলি পড়িয়েছি তোমাদের কোর্সে, পুলিশ ব্যাচও 6.0 তে পড়েছি, 5.0 তে পড়েছি সুপারলেটিভ ইন্ডিয়া বলে একটা টপিক। সেখানে পড়াইনি উচ্চতম বাঁধ, দীর্ঘতম বাঁধ, বৃহত্তম বাঁধ, পড়িয়েছি কি পড়াইনি? ঠিক আছে, তো সেখানে পড়িয়েছি সর্বোচ্চ বাঁধ। পিএসসি মিসলেনিয়াস 2024-এ জিজ্ঞাসা করেছে, এটা হবে টেহরি ড্যাম বা তেহরি বাঁধ, আর এটা ইউকে মানে হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থান করছে। নদী জিজ্ঞাসা করবে, বলবে ভাগীরথী নদী। ভাগীরথী নদীর ওপরে রয়েছে হচ্ছে টেহরি বাঁধ, সর্বোচ্চ বাঁধ। আর যদি বলা হয় দীর্ঘতম বলো, তাহলে হীরাকুদ টিক করে চলে আসবে, মহানদীর ওপরে উড়িষ্যাতে রয়েছে। হীরাকুদ হচ্ছে দীর্ঘতম বাঁধ। ভাকরা নাঙ্গাল হচ্ছে বৃহত্তম বাঁধ হচ্ছে তোমার ভাকরা নাঙ্গাল। ঠিক আছে, শতদ্রু নদীতে পড়ে ভাকরা এবং নাঙ্গাল, দুটো বাঁধ, কিন্তু একটা ভাকরা একটা নাঙ্গাল, একটা হিমাচল প্রদেশে পড়ে, একটা হচ্ছে পাঞ্জাবে পড়ে। সব ডিটেলসে পড়েছি এগুলো আমি, ঠিক আছে।
চলো তারপরে পরবর্তী প্রশ্ন বলছে যে কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া নাকি আইসিআইসিআই ব্যাংক? তো উত্তর হবে ইউনিয়ন ব্যাংক। তারা হচ্ছে কথা বলার মানে হচ্ছে কথা বলে তুমি হচ্ছে ইনস্ট্রাকশন, যেমন আমরা গুগলে কথা বলি তারপর হচ্ছে ইনস্ট্রাকশন দিই, তারপরে সেইভাবে করে আমরা সার্চ করে দেখায়, সেম হচ্ছে তোমার এটা কথা বলার এটিএম। এ হচ্ছে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ইতিহাসের প্রশ্ন আরেকটা বলছে ট্রি অফ লিবার্টি বা লিবার্টি ট্রি বা স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেছিলেন? স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন টিপু সুলতান। কোথায়? মহীশূরে তার ক্যাপিটাল। মহীশূর কোথায়? মহীশূর হচ্ছে কর্ণাটকে। মহীশূরের টিপু সুলতান স্বাধীনতা বৃক্ষ বা ট্রি অফ লিবার্টি বা লিবার্টি ট্রি স্থাপন করেছিলেন। আর এই কনসেপ্টটা কোথা থেকে এসেছিল পরীক্ষা জিজ্ঞাসা করবে। লিবার্টি এই শব্দটাই আসা হয়েছে, আমাদের কনস্টিটিউশনও রয়েছে, সংবিধানও রয়েছে লিবার্টি, আর এই শব্দটা নেওয়া হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে বা ফরাসি বিপ্লব থেকে। তো ফরাসি বিপ্লব থেকে লিবার্টি কথাটা এনেছে এবং হচ্ছে টিপু সুলতান সেখানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন ফ্রান্সের সাথে। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে নাগার্জুন সাগর শ্রীশৈলাম এটা হচ্ছে কি নিম্নলিখিত, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে? এটা হচ্ছে ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, একেবারেই নয়। ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ, একেবারেই রাইট। তো অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, যে শ্রীশৈলাম হচ্ছে ভারতের যত টাইগার রিজার্ভ রয়েছে তার মধ্যে আয়তন অনুযায়ী বৃহত্তম হচ্ছে এইটা। ঠিক আছে, এবং মনে রাখবে টাইগার রিজার্ভ ভারতবর্ষে শুরু হয়েছে 1972 আইন অনুযায়ী, 1972 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী। 1973 প্রথম টাইগার রিজার্ভ ওই সেই জিম করবেট টাইগার রিজার্ভ, জিম করবেট টাইগার রিজার্ভ উত্তরাখণ্ড, এটাই হচ্ছে ভারতের প্রথম টাইগার রিজার্ভ। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। আচ্ছা দেখো এই কোশ্চেনটা সায়েন্সের কোশ্চেন, সুতরাং স্যারকে বলবো, স্যার এসে এক্সপ্লেন করবে সুন্দরভাবে। দেখো কোশ্চেনে বলেছে যে নুনের রাসায়নিক সংকেত কি। দেখো নুন বা খাদ্য লবণকে আমরা NaCl বলে থাকি, এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। পড়ে রাখবে, পরীক্ষায় তোমাকে বলতে পারে যে রাসায়নিক নাম কি, তখন তোমাকে দিয়ে দিল সোডিয়াম ক্লোরাইড, অপশনে তোমাকে ক্লিক করতে হবে। তাহলে খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। বাদ বাকি নামগুলো তোমরা একটুখানি করে জেনে নাও, পরীক্ষায় তোমাদের কিন্তু সংকেত দিতে পারে। যেমন CaCO3 একে কি বলা হয়? ক্যালসিয়াম কার্বনেট বলা হয়। কি বলা হয় বাবা? ক্যালসিয়াম কার্বনেট। পড়ে রাখবে। Na3PO4 এর নাম সোডিয়াম ফসফেট। PO4 মানে হচ্ছে ফসফেট, সোডিয়াম ফসফেট পড়ে রাখবে। Na2CO3 এর নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট তোমরা পড়ে রাখবে। আর মজার বিষয় হচ্ছে এই যে সোডিয়াম কার্বনেট বলছি আমরা Na2CO3, এটাকে আমরা বলে থাকি যে কাপড় কাঁচা সোডা। কি বলি বাবা? কাপড় কাঁচা সোডা। পরীক্ষায় তোমাকে দিতে পারে যে কাপড় কাঁচা সোডার সংকেত বলো, তুমি কি বলবে? Na2CO3, 10H2, অনেক বইতে লেখা থাকে 10H2O, 10খানা জল লেখা থাকে। অনেক বইতে শুধু CaCO3 Na2CO3 লেখা থাকে। নেক্সট কোশ্চেনে চলে আসো। বলেছে সবে মুনিষে প্রজা মোমো হবে, তার মানে হচ্ছে যে সমস্ত প্রজাই হচ্ছে আমার সন্তান। এই কথাটা কোন রাজা বলেছিলেন? দেখো এটা আমি বলে দিচ্ছি, এটা স্যারকে ডাকছি না, এটা হচ্ছে সম্রাট অশোক বলেছিলেন। তিনি কলিঙ্গ যুদ্ধের পরে তিনি হচ্ছে যুদ্ধের নীতি বিলুপ্ত করেছিলেন, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি হচ্ছে ধর্মের পথে অগ্রসর হয়েছিলেন, এবং তখনই তিনি এই কথা বলেছিলেন যে সবে মনীষে প্রজা মোমো। তাহলে এই উক্তিটা সম্রাট অশোকের দেওয়া, তোমরা জানো। নেক্সট কোশ্চেন চলে আসো। ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক আমরা জানি অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক। ম্যালেরিয়া কি রকম রোগ দাদা? ম্যালেরিয়া হচ্ছে একটা আদ্য প্রাণী ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ। পড়ে রাখবে। এবং এই অ্যানোফিলিস মশা কোন প্রোটোজোয়াকে বহন করে? রক্তের মাধ্যমে বহন করছে। তো প্রোটোজোয়ার নাম পড়ে রাখবে প্লাজমোডিয়াম প্রজাতি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, এই সমস্ত প্রজাতির কি করছে? আদ্য প্রাণীকে বহন করছে স্ত্রী অ্যানোফিলিস মশা। তার সঙ্গে পড়ে রাখবে এডিস মশা, ডেঙ্গু রোগ ছড়াচ্ছে। ডেঙ্গু রোগের বাহক কে বাবা? এডিস মশা। এবং মনে রাখবে কিউলেক্স মশা, গোদ ফাইলেরিয়া রোগ ছড়াচ্ছে বাবা আমাদের কিউলেক্স মশা। পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন দিয়েছে ব্রোঞ্চে তামার সাথে কি মিশে থাকে? ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর ধাতু, যেখানে তামা মিশে আছে এবং টিন মিশে আছে। টিন হচ্ছে এসেন বলা হচ্ছে, তামা হচ্ছে কপার। এই কপার এবং টিন মিশে ব্রোঞ্জ তৈরি হয়। তোমরা পড়ে রাখবে। কাঁসা যদি বলে, কাঁসার মধ্যেও টিন আর কপার থাকে, কিন্তু পার্সেন্টেজ আলাদা আলাদা থাকে দুটোর। এবং তোমাকে পরীক্ষায় দিতে পারে স্যার পিতলের মধ্যে কি থাকে? পিতলের মধ্যে কি থাকে? পড়ে রাখবে। এর মধ্যে কপার থাকে এবং তার সঙ্গে জিঙ্ক থাকে। কপার এবং জিঙ্ক মিলে পিতল তৈরি হয়, মনে রাখবে। এবং বাদ বাকিগুলো সংকেতটাও পড়ে রাখবে। Fe হচ্ছে লোহার সংকেত, রূপার চিহ্ন হচ্ছে তোমার পড়ে রাখবে AG হচ্ছে
রূপা বা আমরা সিলভার বলি, সোনা হচ্ছে AU, গোল্ডকে আমরা AU দিয়ে প্রকাশ করি। এগুলো একটুখানি পড়ে রাখবে, পরীক্ষা এগুলো আসতে পারে। নেক্সট কোশ্চেন চলে এসো, মূলদ সংখ্যার মান কত হবে? এটা অঙ্কের প্রশ্ন, অঙ্কে স্যার তোমাদেরকে করাবেন। তো আজকে আমরা জিকে জিএস এর পার্ট থেকে 75টা কোশ্চেন করলাম। লাস্ট কোশ্চেনটা আমাদের ম্যাথের কোশ্চেন ছিল, তো 74খানা কোশ্চেন আমাদের এসেছিল। আমি রঞ্জিত স্যারকে ডাকবো। তো এই 75খানা কোশ্চেন আমরা করলাম। তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি এর আগে মানে 2019-এ 2018-তে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কোশ্চেন তোমরা জানতে চাও বা এরকমভাবেই প্র্যাকটিস করতে চাও আমাদের সঙ্গে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটাও তোমরা লিখবে। এবং আজকের ক্লাস কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সের মধ্যে লিখবে। তো আমি বলবো রঞ্জিত স্যারকে, স্যার আপনি বলুন আজকের ক্লাস সম্পর্কে। শেষে দেখো 2-3টে কথা বলতে চাই। এই যে এক্সপ্লেন আমরা করলাম, এগুলো কিছুই এক্সপ্লেন ছিল না, জাস্ট কোশ্চেনের আনসারগুলো তোমাদের সাথে তুলে ধরলাম। আমরা প্রচুর ব্যাখ্যা করে এক একটা কোশ্চেনের বলা হয় প্রশ্নের পোস্টমর্টম করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আগামীতে আমাদের প্ল্যানিং রয়েছে, স্যার জানে, স্যার আর আমি প্ল্যান করছিলাম যে এইরকমই কম্বাইন করে সায়েন্স এবং স্ট্যাটিক এবং আদার যে জিকে জিএস এর কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো এনে তোমাদের সামনে তুলে ধরবো, ব্যাখ্যা করব। তো যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে বলবে ইয়েস স্যার, কমপ্লিট সিরিজটা আপনারা শুরু করুন। তো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমাদের মতামত জানাবে, আর কেমন লাগলো ক্লাসটাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলবে না। আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো একটা এনার্জেটিক ভিডিওতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এবং স্যার জয় হিন্দ।